আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? সালাম জি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। আহ, আমরা অলরেডি কয়জন? চারজন। ইন্ট্রোডাকশনটা একটু দিতাম। নাসিম ভাই, আপনি শুরু করেন। ইন্ট্রোডাকশনটা একটু দিবেন প্লিজ। স্যার, আমি মোহাম্মদ নাসিম আলী, আছি চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে। আমি আছি মূলত ইটিপি সেকশনে স্যার। আসলে ইসিআর এর জব করার আগ্রহটা নিয়েই আসলে ট্রেনিং গুলো করা। আশা করি ভালো কিছু শিখতে পারবো। ইনশাআল্লাহ। যাক। তারপরে আছেন হচ্ছে এমদাদুল হক ইমন ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। স্যার, আমার এখানে একটু নেটে মনে হয় ডিস্টার্ব করতেছে, কথা মনে হয় ভালোভাবে শোনা যাচ্ছে না। জি, আসসালামু আলাইকুম। আমি এমদাদুল হক ইমন। আমি বর্তমানে আছি অ্যাপটেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ইসিআর অফিসার হিসেবে। আমি পড়ালেখা করেছি ঢাকা পলিটেকনিক থেকে, কেমিক্যালে বিএসসি করতেছি জেডে শিকদার ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি থেকে, কেমিক্যালে। আমার বাসা গাজীপুরে। আহমেদ ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহিম, কৃষি গবেষণা ক্লাস করতেছি এনভায়রনমেন্টাল সার্টিফিকেট থেকে। জসিম উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ডিপ্লোমা করছি এনভায়রনমেন্টাল টেকনোলজি থেকে, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আর বিএসসি করছি উত্তর ইউনিভার্সিটি থেকে, সিভিল ডিপার্টমেন্টে। আমার ভাষা হচ্ছে সাতক্ষীরা। বর্তমানে নরসিংদী সদরে সেকশনে আছি। তো আমরা সবাই যেহেতু প্রফেশনাল, তো আশা করি আজকের ক্লাসটাও আমাদের ভালোই জমবে আর কি। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ফরিদউদ্দিন, এমএসসিটি তে আছি বিগত 3 বছর প্লাস। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সোশ্যাল কমপ্লায়েন্স হিসেবে আছি 14,001 এবং 45,001-এ। আমার পড়াশোনা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। বেসিক্যালি আমি এমএসসিটির কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল যে অডিট গুলা রয়েছে এগুলা মনিটরিং করি। তো এই ছিল আমার ক্ষুদ্র পরিচয়। তো আমরা আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাওয়ারনেস অফ সাস্টেইনেবিলিটি, ওসিএস, জিওটিএস, জিআরএস এন্ড আরসিএস। তো সবাই যেহেতু প্রফেশনাল, মূলত এই স্ট্যান্ডার্ড গুলা সবাই একটু হলেও শুনেছেন। আজকে আমরা একটু ব্রিফলি আলোচনা করবো স্ট্যান্ডার্ড গুলো নিয়ে। তো শুরুতে আমরা এই সেশনের যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো একটু রিভিউ করে নিই। আমাদের আজকের সেশনের কন্টেন্ট গুলো হচ্ছে বেসিক কনসেপ্ট অফ টেক্সটাইল এক্সচেঞ্জ। বেসিক্যালি আমাদের যে চারটা স্ট্যান্ডার্ড নিয়ে আজকে কথা বলবো এগুলো হচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জের স্ট্যান্ডার্ড। আর তারপরে আমরা কথা বলবো হচ্ছে অডিটের স্টেপ গুলো নিয়ে, কি কি স্টেপে আমরা মূলত এই অডিট গুলো করে থাকি। তারপরে এই চারটা স্ট্যান্ডার্ডের ডিটেলস সম্পর্কে আলোচনা করব। অডিটের এবং ভ্যালিডিটি অ্যান্সারের পার্টটা থাকবে।
জি, আপনার মনে হয় একটু নেট প্রবলেম তো হচ্ছে, কথাগুলো শুরুতেই অনেকটা। আমি আহ, যেহেতু এগুলো অর্গানিক, আপ জি, হ্যালো। আমার কথা হ্যালো। কি ক্লিয়ার না? না না, আপনার কথাগুলো অনেকটাই কেটে কেটে আসছে, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটা মিনিট সময় দিন। এখন ঠিক আছে? জি, এখন মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে। আহ, শুরুতে আমরা বেসিক ধারণাটা বলি। যেহেতু আমাদের জিওটিএস, ওসিএস, জিআরএস, আরসিএস এগুলা যেহেতু অর্গানিক স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সার্টিফিকেশন, সেক্ষেত্রে ফার্স্টলি আমরা অর্গানিকের যে কনসেপ্ট বা ধারণাটা সেটা একটু ক্লিয়ার করে নিই। অর্গানিক বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয় যে সমস্ত কাঁচামাল বা উপাদানগুলো আমরা কোনো প্রকার রাসায়নিক বা কোনো প্রকার কোনো সার বা কেমিক্যাল কোনো কিছু ইউজ না করে প্রাকৃতিক ভাবে যে জিনিসগুলো আমরা উৎপাদন করে থাকি, সেই জিনিসগুলাই হচ্ছে আপনার অর্গানিক। সো এখানে আমরা যেহেতু জিওটিএস, ওসিএস, জিআরএস, আরসিএস এই অর্ডার বা হচ্ছে এই স্ট্যান্ডার্ড গুলো, যে প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্ট সার্টিফিকেশন, সো যে প্রোডাক্ট গুলোর জন্য করা হয় সেই প্রোডাক্ট গুলো মূলত অর্গানিক কটন দ্বারা তৈরি করা হয়, অর্গানিক সুতা যেটা। তো অর্গানিক সুতা মূলত হচ্ছে ইন্ডিয়া, তুর্কি, চায়না এবং ইউএস এর বেশ কিছু পার্ট আছে, এইসব এলাকায় মূলত হচ্ছে অর্গানিক কটন গুলা চাষ করা হয়। তো এর জন্য হচ্ছে আমাদের যে পেস্ট কন্ট্রোল বা হচ্ছে এদের যে উৎপাদনের যে প্রসিডিউর বা হ্যান্ডেলিং যে প্রসিডিউর গুলো আছে এগুলা সম্পূর্ণভাবে অর্গানিক বা হচ্ছে রাসায়নিক যে রাসায়নিক কেমিক্যাল বা হচ্ছে আদার্স সার যেগুলো আছে এই সমস্ত বিষয় অ্যাভয়েড করে, এই উপাদানগুলো অ্যাভয়েড করে সরাসরি প্রাকৃতিক বা জৈব সারের মাধ্যমে এই সমস্ত অর্গানিক কটন গুলা মূলত তৈরি করা হয়। তো সেই অর্গানিক কটন বা অর্গানিক সুতা থেকে, তুলা থেকে যে সুতাটা তৈরি হয় সেই সুতার মাধ্যমে আমরা অর্গানিক প্রোডাক্ট গুলা ম্যানুফ্যাকচার করে থাকি। আপনারা দেখবেন যে অর্গানিক যে অর্ডার বা জিওটিএস, ওসিএস, জিআরএস, আরসিএস এর যে অর্ডার গুলো আছে এগুলা যখন আপনি একটা অর্ডার আপনার ফ্যাক্টরিতে প্লেস হবে তখন আপনার র মেটেরিয়াল বলতে আপনার সুতা যখন কিনবেন সেই সুতা কেনা থেকে একদম শিপমেন্ট পর্যন্ত পুরোটাই একটা ট্রেসিবিলিটির মধ্যে তারা নিয়ে আসবে। তো এখানে আপনাকে অবশ্যই অর্গানিক কটনটা ইউজ করতে হবে, এটা কোনোভাবে মার্ক্সি করার কোনো অপশন নাই। তো এর কারণে ফার্স্টে আপনাদের অর্গানিক কটন সম্পর্কে একটু ধারণা দিয়ে নিলাম। তো আজকে যে চারটা স্ট্যান্ডার্ড আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওসিএস। ওসিএস এর পুনরূপটা মূলত হচ্ছে অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড। জিওটেস যেটা আছে এটা হচ্ছে আপনার গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড, এটা শর্ট ফর্ম হচ্ছে গডস বা জিওটেস যেটা বলেন। তারপর হচ্ছে জিআরএস, এটার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড। আর লাস্টলি যেটা সেটা হচ্ছে আরসিএস, এটা হচ্ছে রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড। আমরা এখন এইগুলোর ডিপলি একটু আলোচনার মধ্যে যাব। মূলত আমরা যখন আমাদের প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি গুলাতে এই অডিট গুলা ফেস করি বা হচ্ছে অডিট গুলা ইমপ্লিমেন্ট করতে যাই এই স্ট্যান্ডার্ড গুলা, সেই ক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টেশন বা কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু ডিপলি আলোচনা করব। তো তার আগে বলে নিই যে হচ্ছে অডিট তো মোটামুটি আমরা সবাই ফেস করেছি নাকি? তো অডিটের যে প্রসেসটা আছে সেটা বলে নিই। প্রত্যেকটা অডিটে দেখবেন ফার্স্টলি অডিটর এসে একটা ওপেনিং মিটিং করে, যেখানে যে স্ট্যান্ডার্ড বা হচ্ছে যে সিওসির উপরে অডিট হবে
সেই স্ট্যান্ডার্ড সম্পর্কে অডিটি যারা রয়েছে, মানে ফ্যাক্টরি লোকজন যারা রয়েছে তাদেরকে একটু অ্যাওয়ারনেস দেয়, দেন হচ্ছে তারা অডিট প্রসিডিউরটা স্টার্ট করে। ওপেনিং মিটিং শেষে রয়েছে ডকুমেন্ট রিভিউ। আপনার স্ট্যান্ডার্ডের এগেনস্টে যে সমস্ত ডকুমেন্ট তৈরি করেছেন সেই ডকুমেন্ট গুলা তারা রিভিউ করে যে ডকুমেন্ট ঠিক আছে কিনা। তারপরে তারা যাবে হচ্ছে ফ্লোর ভিজিট। আপনার প্রোডাকশন ফ্লোর গুলা আপনার যে স্ট্যান্ডার্ডের উপর অডিট করতেছেন সেই স্ট্যান্ডার্ডের ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে কিনা, বা যে অনুপাতে ডকুমেন্ট আপনি তৈরি করেছেন সেই ডকুমেন্ট গুলা মিট করতেছে কিনা, এই প্রত্যেকটা জিনিস তারা ভেরিফাই করবে। তারপর রয়েছে ওয়ার্কার ইন্টারভিউ পার্ট। ওয়ার্কার ইন্টারভিউ পার্টে মূলত আপনার যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেন সেটা সম্পর্কে আপনার ওয়ার্কার অ্যাওয়ারনেস আছে কিনা বা তারা অবগত কিনা যে হচ্ছে একটা সার্টিফাইড প্রোডাক্ট বা হচ্ছে একটা সাপোজ একটা জিওটেক্স এর অর্ডার যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে ফ্লোরে কিপ করতে হবে, বা কিভাবে প্রোডাকশন করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ওয়ার্কাররা অ্যাওয়ার কিনা, বা কমপ্লায়েন্সের যে ইস্যুস গুলো রয়েছে কমপ্লায়েন্সের ইস্যু গুলা আপনারা ঠিকঠাক মতো মেনটেন করতেছেন কিনা, এই পার্ট গুলা তারা ওয়ার্কারের কাছ থেকেও ইন্টারভিউর মাধ্যমে ভেরিফাই করে থাকে। তারপর আর রয়েছে হচ্ছে প্রি ক্লোজিং মিটিং। এই প্রি ক্লোজিং মিটিং এ মূলত আপনাদের যে এনসি বা নন কনফর্মিটি বা যে ফাইন্ডিংস গুলা রেজ হয়েছে অডিটে, সেই ফাইন্ডিংস গুলা এগেনস্টে আপনাদের কোনো কমেন্টস বা হচ্ছে আপনাদের কোনো পুক্ত এভিডেন্স রয়েছে কিনা এগুলার এগেনস্টে সেই বিষয়গুলা ভেরিফাই করার পরে দেন তারা ফাইনাল ক্লোজিং মিটিং এ যাবে। সেখানে রিপোর্ট জেনারেট করবে। সেই রিপোর্টের আপনাদের সিল সাইন বা হচ্ছে ওভারঅল যে ফাইন্ডিংস বা এনসি গুলা রয়েছে সেগুলা নিয়ে তারা একটু আলোচনা করে আপনার ক্লোজিং মিটিং হয়ে যাবে, দেন হচ্ছে আপনার অডিট প্রসেসটা শেষ। এই ছিল মূলত অডিটের স্টেপস গুলো। আমরা এখন চলে যাব হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে। ফার্স্টে আমরা যে স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওসিএস। ওসিএসটা হচ্ছে অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড। এটা এখন ভার্সন নাম্বার 3.0 চলতেছে। তো এই ওসিএস অডিটের মধ্যে বেসিক্যালি ডকুমেন্টের যে টাইপটা থাকে সেটা তো বেসিক্যালি দুই ধরনের ডকুমেন্ট থাকে, একটা হচ্ছে জেনারেল পার্ট আর একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। এই দুইটা পার্টের ডকুমেন্টের উপর আপনার এই ওসিএস অডিটটা কন্ডাক্ট করা হয়। ফার্স্টলি জেনারেল যে পার্টটা রয়েছে, জেনারেল পার্টে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যে আপনার ফ্যাক্টরিতে বাইরের চাহিদা অনুযায়ী আপনার এই ওসিএস অডিটটা করাবেন, সেই জন্য আপনি অডিট ফার্ম বা হচ্ছে সার্টিফিকেশন বডি কে একটা অ্যাপ্লিকেশন করবেন। এটা সরাসরি অডিট ফার্ম ফ্যাক্টরির সাথে ডিল করে থাকে। দেন তার একটা অফার লেটার পাঠাবে, অফার লেটার, অফার অ্যাকসেপ্টেন্স এগুলো আপনারা সিল সাইন করে পাঠাবেন। দেন তারা রেজিস্ট্রেশনটা কনফার্ম করবে এবং আপনাকে একটা অডিট প্ল্যান পাঠাবে। তারপর আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট বা হচ্ছে আপনার যে ফ্যাক্টরি প্রসেস রয়েছে, কাট টু প্যাক হলে, কাটিং, সুইং, ফিনিশিং বা হচ্ছে আপনার ডাইং হলে যে সমস্ত প্রসেস গুলো রয়েছে, প্রোডাকশনের যে প্রসেস, সেই প্রসেস গুলো আপনার সার্টিফিকেটের স্কোপ হিসেবে তারা উল্লেখ করবে। দেন আপনার লিগ্যাল ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা, লিগ্যাল ডকুমেন্টস গুলো তাদের সাথে শেয়ার করতে হবে। দেন আপনার যে সাব ইউনিট বা হচ্ছে সাব কন্ট্রাক্ট যদি ইউনিট থাকে, সাপোজ ধরেন আপনার কাটিং ওভেন ফ্যাক্টরি, কাট টু প্যাক আছে আপনার কাছে কিন্তু হচ্ছে ওয়াশটা আপনার নাই, কিন্তু ওভেনের প্রোডাক্ট দেখা গেছে ওয়াশ করতে গেলে আপনার হচ্ছে বাইরে একটা সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি থেকে ওয়াশ করে নিয়ে আসতে হয়। সো এখানে তারা হচ্ছে আপনার সাব কন্ট্রাক্ট ইউনিট বা সাব ইউনিট। সো এই এগ্রিমেন্ট গুলো, প্রসেসর এগ্রিমেন্টটাও এখানে সাইন করে নিয়ে আসতে হয় অডিটের আগে। লাস্টলি আপনার হচ্ছে লাস্ট স্কোপ সার্টিফিকেট। আপনার যদি প্রিভিয়াস এই অডিট বা ওসিএস এর কোনো অডিট করা থাকে সেই অডিটের লাস্ট সার্টিফিকেটটাও তাদের সাথে শেয়ার করতে হয়। এই ছিল জেনারেল পার্ট। জেনারেল পার্ট বুঝতে কারো সমস্যা আছে?
কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। স্যার আরেকবার একটু বলে দেন ভালো। প্রত্যেকটা অডিট যখন আপনার আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করতে যান বা হচ্ছে কন্ডাক্ট করতে যান, ফার্স্টলি আপনারা কাদের সাথে কমিউনিকেট করেন? অডিট ফার্ম। সো অডিট ফার্মের সাথে যখন কমিউনিকেট করবেন, তাদেরকে আপনার অডিটের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। যে মানে অ্যাজ ইউজুয়াল জেনারেল যে পার্ট গুলো থাকে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে তাদের বরাবর যে আমরা হচ্ছে এই আমাদের প্রতিষ্ঠানে ওসিএস, জিওটিএস বা জিআরএস অডিটটা কন্ডাক্ট করতে চাই অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। দেন তারা আপনাকে একটা অফার লেটার পাঠাবে। অফার লেটারটা আপনারা অ্যাকসেপ্ট করে বা হচ্ছে সিল সাইন করে তাদেরকে দিবেন, সেটা হচ্ছে অফার অ্যাকসেপ্টেন্স। দেন তারা হচ্ছে আপনার আহ, প্রতিষ্ঠানের এগেনস্টে তাদের জিওটিএস বা ওসিএস এর যে পোর্টাল বা অনলাইন বেসড যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেখানে আপনাদের প্রতিষ্ঠানের এগেনস্টে একটা রেজিস্ট্রেশন কনফার্ম করবে। যে তারপর তারা আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দিবে, যেখানে আপনি আপনার যে নেক্সট যদি কোনো সার্টিফাইড কোনো অর্ডার আসে, সাপোজ ধরেন একটা বায়ার আপনাকে একটা অর্ডার করলো, বাট সেই অর্ডারটা আপনাকে জিওটি সার্টিফাইড ম্যাটেরিয়াল দিয়ে করতে হবে, তাহলে সেটা একটা সার্টিফাইড অর্ডার। তো সেটা আপনি আপনার সেই অনলাইন পোর্টালে আহ ইয়া করতে হবে, এন্ট্রি করতে হবে, তাছাড়া কিন্তু এটা ট্রেসিবিলিটি পাওয়া যাবে না। তো এই হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের কাজ। দেন আপনার অডিট ফার্ম থেকে আপনাকে অডিট প্ল্যান এবং হচ্ছে ওসিএস এর যে সিস্টেম প্ল্যান গুলো রয়েছে, এগুলো আপনাকে বাই মেইলে সেন্ড করবে। সেই অডিট প্ল্যান অনুযায়ী অডিটর এসে আপনার ফ্যাক্টরিতে অডিট করে যাবে। আপনার প্রতিষ্ঠানের প্রসেস অনুযায়ী তারা আপনার প্রতিষ্ঠানে যে অডিটটা করতেছে, সেই অডিটের যে স্কোপ, স্কোপ বলতে আপনার যে প্রসেস গুলা, সেই প্রসেস গুলা তারা ভেরিফাই করবে যে আপনার এই স্কোপ গুলা ঠিক আছে কিনা, যে স্কোপের উপরে আপনার তারা অডিটটা করবে। দেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য বা হচ্ছে তাদের অডিট ফার্মের প্রসিডিউর কমপ্লিট করার জন্য আপনার ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানের যে লিগ্যাল ডকুমেন্টস বা লিগ্যাল লাইসেন্স যেগুলো রয়েছে, ফ্যাক্টরি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এটসেট্রা যেগুলো রয়েছে, এগুলো তাদেরকে প্রোভাইড করবেন। দেন আপনার যদি কোনো সাব কন্ট্রাক্ট ইউনিট থাকে, সাপোজ ধরেন আপনার ফ্যাক্টরি নিট ফ্যাক্টরি, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার কাটিং, সুইং, ফিনিশিং সবই রয়েছে, কিন্তু হচ্ছে আপনি ইয়ার্ন আনতেছেন একজনের কাছ থেকে, তারপরে কাপড় নিটিং করতেছেন একজনের কাছ থেকে, দেন আপনারা যে ফেব্রিকটা আনতেছেন সেটা আপনি কাট টু প্যাক করতেছেন। সো আপনারা যাদের কাছ থেকে ওই নিটিং করতেছেন, তারা কিন্তু আপনার সাব ইউনিট বা হচ্ছে তাদের থেকে আপনারা সাব কন্ট্রাক্ট করে সুতা নিয়ে আসতেছেন, সরি ফেব্রিক নিয়ে আসতেছেন। তো তাদের সাথে যে আপনারা কাজ করতেছেন, তাদেরকে সার্টিফাইড সুতাগুলা দিচ্ছে, ওসিএস হোক, জিআরএস হোক, জিওটিএস হোক, যে সার্টিফাইড সুতাগুলা, সেই সুতাগুলা দিয়ে যে তাদের সাথে আপনারা কাজ করতেছেন বা তাদেরকে সাব কন্ট্রাক্ট দিচ্ছেন, এটা এগ্রিমেন্ট, ভ্যালিড এগ্রিমেন্ট থাকতে হবে। এবং সেই সাব ইউনিট বা সাব কন্ট্রাক্ট ইউনিট যারা আছে, ওদেরকেও সে জিওটিএস বা জিআরএস যে সুতাগুলা দিবেন, সেই অডিট বা স্ট্যান্ডার্ডের সার্টিফাই হতে হবে সেই সাব ইউনিট গুলো। তো এই হচ্ছে মূলত জেনারেল পার্ট। তারপর রয়েছে হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টে যে বিষয়গুলো দেখা হয়, জেনারেল পার্টে তো কারো কোনো সমস্যা নাই। না স্যার। না স্যার। দেন হচ্ছে ওসিএস অডিটে যে পার্টটা রয়েছে জেনারেল পার্টের পরে, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টে যে যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে ফার্স্টলি আপনার ফ্যাক্টরি লেআউট যেটা থাকে, বা ইভাকুয়েশন প্ল্যান তো সবাই চিনি, আমাদের প্রতিটা ফ্লোরে দরজার পাশে লাগানো থাকে যে এক্সিট পয়েন্ট এদিক দিয়ে কোন জায়গায় কোন মেশিনটা রয়েছে। সেই ইভাকুয়েশন প্ল্যান বা ফ্লোর লেআউট যেগুলো আছে, সেখানে আপনার
লেআউট অনুযায়ী আপনাকে ওসিএস বা হচ্ছে সার্টিফাইড যে প্রোডাক্ট গুলো রয়েছে বা যে স্ট্যান্ডার্ডের উপরে আপনি অডিট করবেন, সেই স্ট্যান্ডার্ডের প্রোডাক্টের প্রোডাকশনের জন্য আপনাকে নির্দিষ্ট মেশিন বা নির্দিষ্ট টেবিল বা নির্দিষ্ট এরিয়া আপনাকে মার্কিং করতে হবে, যে যেটা দেখলে সবাই বুঝতে পারে যে হচ্ছে লেআউটটা বা ম্যাপটা দেখলে যাতে বুঝতে পারে যে এই এই পজিশনে ওসিএস বা জিওটিএস এর প্রোডাকশন হচ্ছে। সো অন সাইড যখন ফ্লোরে যাবে, ফ্লোরেও আপনার যে সুইং লাইনে আপনার ওই সার্টিফাইড প্রোডাকশনটা হচ্ছে, সেখানে ওসিএস এর মার্কিংটাও থাকবে ঝুলানো, যে এখানে এলোকেটেড ফর ওসিএস প্রোডাকশন বা হচ্ছে শুধু ওসিএস দিলেন, যাতে দূর থেকে দেখে কেউ বুঝতে পারে যে এই সুইং লাইন বা হচ্ছে এই টেবিলে এই ওসিএস সার্টিফাইড প্রোডাকশনটা হচ্ছে। সো এটাই ছিল হচ্ছে ইউনিট ম্যাপ বা লেআউট। তারপর রয়েছে প্রসেস ফ্লো চার্ট। আপনারা যে প্রসেসটা মেনটেন করেন, লাইক যদি যেটা বলছিলাম, যদি নিটিং হয়, নিট ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে যদি কাট টু প্যাক হয়, কাটিং ফিনিশিং, এটা প্রোডাকশন ফ্লো চার্ট, প্রসেস ফ্লো চার্ট। সেরকম আপনাদের যে প্রসেস, সেই প্রসেস ফ্লো চার্টটা তাদেরকে প্রোভাইড করতে হবে অডিটের সময়। প্রসেস ডেসক্রিপশন বা হচ্ছে এসওপি, যেটা প্রসেস, আপনারা যে প্রসেসটা মেনটেন করতেছেন, এই প্রসেসটা কিভাবে মেনটেন করতেছেন, ওটা সুন্দর প্রসিডিওর আকারে স্টেপ বাই স্টেপ উল্লেখ থাকতে হবে, যে আপনি কাটিং করতেছেন, কাটিংটা সার্টিফাইড প্রোডাক্টটা কিভাবে কাটিং করেন, নির্দিষ্ট একটা লাইন সেট করেন, ওই নির্দিষ্ট লাইনে আপনার সার্টিফাইড প্রোডাক্ট গুলা অ্যাজ পার প্যাটার্ন অনুযায়ী আপনারা কাটতেছেন। দেন হচ্ছে যখন সুইং এ গেল, ইনপুটমেন্ট কাটিং থেকে আপনার সার্টিফাইড প্রোডাক্ট একটা নির্দিষ্ট আলাদা স্থানে রাখতেছে, নির্দিষ্ট একটা লাইনে তারা প্রোডাকশন করতেছে। এই যে প্রসিডিওরটা, এটা স্পেসিফিকলি একটু ডেসক্রিপশন আকারে আপনার প্রসেসটাকে ফুটিয়ে তুলতে হবে। দেন রয়েছে হচ্ছে পারচেস এন্ড সেলস রেকর্ড উইথ টিসি। আপনারা যখন আপনাদের আহ, প্রতিষ্ঠানে এই সার্টিফাইড প্রোডাক্ট গুলা প্রোডাকশন করবেন, এই প্রোডাকশনের সময় তো টোটাল যে আপনারা ম্যাটেরিয়াল যেমন ইয়ার্ন, অ্যাক্সেসরিজ যেগুলা পারচেস বা ক্রয় করছেন, সেই বিষয় প্রত্যেকটা ট্রেসিবিলিটি, চালান, গেট পাস, তারপর বিলের কাগজ, ইনভয়েস, প্রত্যেকটা জিনিসই একদম সাজানো গোছানো থাকতে হবে। দেন হচ্ছে আপনি যে এই প্রোডাক্টটা সেল করতে বা হচ্ছে এক্সপোর্ট করতেছেন, সেই এক্সপোর্টের রেকর্ডটা বা সেলস রেকর্ডটা ঠিক একই ভাবে এলসি কপি, ইনভয়েস, বিল অফ লেডিং যদি থাকে, বিল অফ লেডিং প্লাস হচ্ছে চালান, গেট পাস, প্রোডাকশন রিপোর্ট, এই প্রত্যেকটা জিনিস সেলস এর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। প্রত্যেকটা পারচেস এবং সেলস সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে প্রত্যেকটা দোকান। এবং উইথ টিসি বলতে বোঝানো হয়েছে, আপনারা যখন একটা সার্টিফাইড প্রোডাক্ট প্রোডাকশন শেষ হলে, ফাইনাল ফিনিশিং হওয়ার পরে যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় সেটা ওই যে আপনার অ্যাপ্লিকেশনের পরে অনলাইন পোর্টালে বা হচ্ছে ওসিএস পোর্টালে যে রেজিস্ট্রেশন করেছে আপনার নামে, সেই পোর্টাল থেকে আপনার ওই অর্ডারের এগেনস্টে পারচেস এবং সেলস এর রেকর্ড গুলো ইনপুট করে দেন আপনাকে একটা টিসি বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই ট্রান্সফার সার্টিফিকেট আপনি পেলে দেন হচ্ছে ওই প্রোডাক্ট গুলা আপনি এক্সপোর্ট করতে পারবেন, তাছাড়া ওই প্রোডাক্ট গুলা আপনার বায়ার নেবেন। তো এই রেকর্ড গুলা ঠিকঠাক রাখতে হবে। তারপর রয়েছে হচ্ছে অর্গানিক স্টক ডিটেলস, যেমন হচ্ছে র মেটেরিয়াল, প্রসেস এন্ড ফিনিশ গুডস। স্টক ডিটেলস বলতে বোঝানো হয়েছে আপনি যে সার্টিফাইড প্রোডাক্টের প্রোডাকশনের জন্য র ম্যাটেরিয়াল বা সুতা, সাপোজ ধরেন সুতা কিনেছেন, সেই সুতাটা আপনার স্টোরে ঠিকঠাক মতো রেজিস্টারে এন্ট্রি করা হয়েছে কিনা, বা কতটুক আপনি প্রোডাকশনের জন্য নিয়েছেন এবং কতটুক ব্যালেন্স রয়েছে,
এবং অন সাইটে আপনি যেখানে র ম্যাটেরিয়াল স্টোর বা হচ্ছে ইয়ার্ন স্টোর রয়েছে সেখানে আপনি সুন্দর করে অ্যালোকেশন বা হচ্ছে আলাদা একটা নির্ধারিত স্থানে ওই সুতাগুলো আলাদা করে রাখা আছে কিনা, এবং যে কয় কেজি সুতা আপনার স্টক বা হচ্ছে স্টোরের রেকর্ড অনুযায়ী ব্যালেন্স দেখানো আছে, সেই কত কেজি সুতা আপনার স্টোর ইয়ার্ন স্টোর যেটা রয়েছে সেখানে আপনার ওই পরিমাণ মালামাল রয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে ভেরিফাই করা হয়। এবং যে পরিমাণ ম্যাটেরিয়াল আপনারা ইনপুট করেছেন, আপনাদের আউটপুট বা ফিনিশিং এ সেই পরিমাণ প্রোডাকশন হয়েছে কিনা, বা মাঝে কোনো প্রকার অতিরিক্ত আপনার সুতা কোনো জায়গায় বাইরে কোথাও সেল করছেন কিনা, এই টোটাল প্রসেসটা ভেরিফাই করে। তারপর রয়েছে জিওমো ফ্রি টেস্ট রিপোর্ট। এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না। এটা আপনার প্লাস্টিকের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে ফাইবার কোয়ালিটি টেস্ট রিপোর্ট, এটাও সবার জন্য অ্যাপ্লিকেবল না। সেটা এই প্রত্যেকটা জিনিসের আপনার প্রোডাক্টের উপরে এই জিএমও ফ্রি টেস্ট, তারপরে ফাইবার কোয়ালিটি টেস্ট, এইগুলো থার্ড পার্টি থেকে টেস্ট করা যায়, টেস্ট রিপোর্ট আকারে থাকে ওই প্রোডাক্টের এগেইনস্টে। যদি তারপর হচ্ছে ওসিএস প্রোডাকশন রেকর্ড, আপনার প্রত্যেকটা প্রসেস বা সেকশন ওয়াইজ যে প্রোডাকশন রেকর্ডটা রয়েছে, ডেইলি এবং মান্থলি প্রোডাকশন রেকর্ড, ওই যে সার্টিফাইড প্রোডাক্ট রয়েছে সেই সার্টিফাইড প্রোডাক্টের কত তারিখে কত পিস বা কত কেজি প্রোডাকশন হয়েছে, সেই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে তাকে অডিটরকে শো করতে হবে। তারপর আপনি ওসিএস র ম্যাটেরিয়াল রিসিপশন চেকিং রেকর্ড, আপনি যে র ম্যাটেরিয়াল বা সুতা বা অ্যাক্সেসরিজ গুলো পারচেস করছেন আপনার সাপ্লায়ার থেকে এই সার্টিফাইড প্রোডাক্টের জন্য, সেই র ম্যাটেরিয়াল গুলা আপনারা স্টোরে জমা নেওয়ার আগে বা রিসিভ করার আগে আপনারা ঠিকঠাক ভাবে তার কোয়ালিটি ইন্সপেকশন করতেছেন কিনা, সেই বিষয়গুলো বা সেই ডকুমেন্টস গুলাও এখানে ভেরিফাই করা হয়। টেকনিক্যাল পার্টে আরো রয়েছে, সেটা হচ্ছে ক্লিনিং রেকর্ড। ক্লিনিং রেকর্ড বলতে বোঝানো হচ্ছে আপনি যে ওসিএস এর প্রোডাক্টটা যে মেশিনে প্রোডাকশন করেছেন সেই মেশিনটা আপনি প্রতিদিন পরিষ্কার করতেছেন কিনা, যে টেবিলে আপনি প্রোডাক্টটা রাখতেছেন সেই টেবিলটা প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে কিনা, এই প্রত্যেকটা প্রসেস অনুযায়ী বা প্রত্যেকটা সেকশন অনুযায়ী আপনাকে ক্লিনিং রেকর্ড রাখতে হবে। যে হচ্ছে সাপোজ 1 থেকে 5 তারিখ পর্যন্ত আপনার যে সার্টিফাইড প্রোডাক্ট এটা মিটিং হয়েছে, তো ওই 1 থেকে 5 তারিখ পর্যন্ত আপনার প্রতিদিন আপনি মিটিং মেশিন গুলো পরিষ্কার করেছেন কিনা এটা ক্লিনিং রেকর্ড রাখতে হবে। 5 থেকে 10 তারিখ পর্যন্ত আপনার কাটিং হয়েছে, সেই কাটিং টেবিল বা কাটিং মেশিন গুলো আপনার পরিষ্কার করেছেন কিনা সেটা রেকর্ড রাখতে হবে। যে যে সময় সুইং করেছেন সুইং এর সময় আপনি আপনার মেশিন গুলো ঠিকঠাক মতো পরিষ্কার করেছেন কিনা প্রতিদিন সেটা রেকর্ডও রাখতে হবে। তারপর রয়েছে ম্যানেজমেন্ট রেসপন্সিবল, মানে হচ্ছে আপনার যে স্ট্যান্ডার্ডটা এই স্ট্যান্ডার্ডটা আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট বা প্রতিষ্ঠা করার জন্য নির্দিষ্ট একজন ব্যক্তিকে আপনারা দায়িত্ব অর্পণ বা হচ্ছে অফিস অর্ডার বা অ্যাপয়েন্ট করেছেন কিনা, যে সেই ব্যক্তি এই ওসিএস সার্টিফাইড বা ওসিএস স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশনের জন্য বা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো সব মেনটেন করবে, এবং হচ্ছে সমস্ত প্রকার সমস্যা সে নিজে হ্যান্ডেল করবে, এরকম একটা তাকে এমআর লেটার বা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ লেটার যেটা রয়েছে সেরকম একটা অফিস অর্ডার তাকে প্রোভাইড করতে হয়। তারপর রয়েছে ওসিএস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, ওয়ার্ক স্টেশন ইনস্ট্রাকশন, যেটা একটু আগে বলেছিলাম। এসওপি বা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা আপনার প্রত্যেকটা প্রসেস অনুযায়ী কাটিং সুইং কোয়ালিটি চেকিং ফিনিশিং
প্রত্যেকটা পার্টে আপনি আপনার প্রসেস বা প্রোডাকশনটা কিভাবে মেনটেন করেন ওই প্রত্যেকটা জিনিস প্রসিডিউর বা পলিসি আকারে সুন্দরভাবে একটা আপনার প্রতিষ্ঠানের প্যাডে সুন্দর করে উল্লেখ রাখতে হবে। যেমন হচ্ছে ওসিএস অ্যাওয়ারনেস ট্রেনিং। ওসিএস অ্যাওয়ারনেস ট্রেনিংটা হচ্ছে আপনার যে ওসিএস স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে আপনার একটা সার্টিফাইড প্রোডাক্টকে কিভাবে প্রোডাকশন করতে হবে, কিভাবে প্রোডাক্টটা কিপ করতে হবে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে স্ট্যান্ডার্ডে বলা আছে। সেই বিষয় সম্পর্কে আপনার স্টাফ এবং ওয়ার্কারদের সুন্দর করে অ্যাওয়ারনেস করতে হবে যাতে তারা সুন্দরভাবে আপনার এই প্রোডাক্টটা ফ্লোরে বা হচ্ছে প্রোডাকশনের সময় সুন্দরভাবে মেনটেন করতে পারে, যাতে প্রোডাক্টের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা যাতে কোনোভাবে ভায়োলেশন না হয়। সো ট্রেনিং এর পার্টটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর রয়েছে ওসিএস লেভেলিং। আপনার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেখানে যে লেবেল রয়েছে, লেবেল গুলার মধ্যে আপনার ওসিএস এর লোগো বা ওসিএস কোনো সিম্বল দেওয়া রয়েছে কিনা সেই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে। টেকনিক্যাল স্পেসিফিকেশন, টেকনিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে দেখা গেছে যে আপনারা যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি করেছেন, সাপোজ ইয়ার্ন থেকে যখন আপনার ফুল প্রসেস শেষ করে প্রোডাকশনের পর আপনার ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে একটা ফাইনাল গার্মেন্টস টেস্ট করতে হয় থার্ড পার্টি থেকে। সেখানে আপনার প্রোডাক্টের টেকনিক্যাল যে পার্ট গুলো রয়েছে সেই টেকনিক্যাল পার্টের উপরে আহ সেই ফাইনাল গার্মেন্টসটা টেস্ট করতে হয়। সো এই ছিল মূলত ওসিএস অডিটের দুইটা পার্ট, টেকনিক্যাল এবং জেনারেল পার্ট। এই ওসিএস এর যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, এই ওসিএস এর পার্টে কারো কোনো কোয়ারিজ রয়েছে কিনা একটু কথা বলবেন স্যার। জি না, বুঝতে পারছি। তারপর রয়েছে জিওটিএস এর পার্ট। জিওটিএস হচ্ছে গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড। এখানে মূলত চারটা পার্টের উপর আপনার অডিট করা হয়। ওসিএস এ ছিল মাত্র দুইটা পার্ট, জেনারেল এবং টেকনিক্যাল পার্ট। এখন জিওটিএস এ চলে আসছে চারটা পার্ট। তো জেনারেল পার্টে যে ডকুমেন্টস গুলো দেখা হয় সেটা অ্যাজ ইউজুয়াল ওসিএস এর মতোই। আপনি ফার্স্টলি অ্যাপ্লিকেশন করবেন, দেন তারা অফার লেটার পাঠাবে, আপনি অফার লেটারটা অ্যাকসেপ্ট করে সিল সাইন করে তাদেরকে পাঠাবেন। দেন তারা আপনার ফ্যাক্টরি এগেনস্টে জিওটিএস এর যে পোর্টাল বা অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনার ফ্যাক্টরি নামে একটা আইডি ওপেন করবেন বা রেজিস্ট্রেশন করবেন। দেন অডিট ফার্ম থেকে আপনাকে জিওটিসি সিস্টেম প্ল্যান এবং হচ্ছে অডিট প্ল্যানটা তারা বাই মেইলে সেন্ড করবে। তারপরে আপনার কোর্সের যে বা জিওটিসি যে প্রোডাকশন আছে বা প্রসেস গুলো রয়েছে সেটা আপনাকে এনশিওর করতে হবে বা স্পেসিফিক করতে হবে। প্রসেসর এগ্রিমেন্ট বলতে যেটা বললাম, সাব কন্ট্রাক্ট ইউনিট বা হচ্ছে সাব ইউনিট যেগুলো রয়েছে, যেগুলো আপনার যে প্রসেস গুলো আপনার ফ্যাক্টরিতে নাই কিন্তু আপনারা বাইরে থেকে করাই নিয়ে আসেন কাজ করান, তাদের সাথে এগ্রিমেন্ট থাকতে হবে এবং ভ্যালিড লাইসেন্স বা হচ্ছে জিওটিএস এর প্রোডাক্ট হলে ভ্যালিড জিওটিএস এর সার্টিফিকেট থাকতে হবে। এই ছিল জেনারেল পার্ট, অ্যাজ ইউজুয়াল সব স্ট্যান্ডার্ডের জন্য সেম। যেন আমরা টেকনিক্যাল পার্টে চলে যাই। টেকনিক্যাল পার্ট মূলত সবগুলাই কাছাকাছি, কয়েকটা জিনিস একটু কম বেশি রয়েছে আর কি। ইউনিট ম্যাপের যে পার্টটা সেটা অ্যাজ ইউজুয়াল আপনাকে ওইখানে যেরকম আপনি ওসিএস এর জন্য মার্কিং করেছেন আপনার এভাকুয়েশন প্ল্যান বা ফ্লোর লেআউটে, এখানে জিওটিএস এর মধ্যে জিওটিএস লিখে মার্কিং করতে হবে যাতে সবাই স্বাভাবিক দেখে বুঝতে পারে যে না এই ফ্লোরে এই সব জায়গায় জিওটিএস এর প্রোডাকশন হচ্ছে, এই জিনিসটা স্পেসিফিকেশন থাকতে হবে। দেন রয়েছে প্রসেস ফ্লো চার্ট অ্যাজ পার আপনার প্রসেস অনুযায়ী। তারপর আপনার প্রসেস কিভাবে মেনটেন করেন সেই প্রসেস ডেসক্রিপশনটা।
দেন আপনারা যে জিওটিএস এর যে প্রোডাক্ট গুলো পারচেস করতেছেন বা ম্যাটেরিয়াল গুলো যে পারচেস করতেছেন সেই পারচেসের রেকর্ড, গেট পাস, চালান, ইনভয়েস সবগুলা আপনাকে কিপ করতে হবে। দেন যে সেলস রেকর্ড যেগুলো রয়েছে বা এক্সপোর্টের রেকর্ড যেগুলো রয়েছে সেগুলো আপনাকে এলসি থেকে শুরু করে একদম বিল অফ লেডিং পর্যন্ত যা যা রয়েছে সবগুলাই আপনাকে 5 বছর পর্যন্ত কিপ করতে হবে। দেন হচ্ছে অর্গানিক স্টক ডিটেলস, অ্যাজ ইউজুয়াল ওসিএস এর মতোই আপনার র মেটেরিয়াল যে কত কেজি বা যে কয় পিস আপনার ম্যাটেরিয়াল কিনেছেন, সার্টিফাইড ম্যাটেরিয়াল প্রত্যেকটা স্টোরের রেকর্ড থাকতে হবে, এবং যে আপনার স্টোরের নির্দিষ্ট স্থানে যে আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে সেই জিনিসগুলা তারা ভেরিফাই করবে অনেক। দেন আপনার অর্গানিক প্রোডাকশন রেকর্ড গুলো আপনার চেক করবে যে আপনি যে প্রোডাকশন গুলো করেছেন বা আপনার প্রোডাকশন চলাকালীন কত তারিখে কত পিস বা ডেইলি যে প্রোডাকশন রিপোর্ট গুলো রয়েছে সেগুলো তাকে প্রোভাইড করতে হবে। অর্গানিক রিসিপশন বা হচ্ছে ইনভেন্টরি চেকিং রিপোর্ট, আপনি যে সার্টিফাইড প্রোডাক্টের প্রোডাকশনের জন্য একদম ইয়ার্ন পারচেস থেকে শুরু করে একদম ফিনিশিং ডেলিভারি পর্যন্ত টোটাল ট্রেসিবিলিটি বা ইনভেন্টরিটা তারা চেক করবে। দেন আপনার যে প্রোডাকশন, জিওটিএস এর যে প্রোডাকশন, এটা কাস্টমার বা বায়ার আপনাকে কোনো প্রকার কোনো কমপ্লেন দিচ্ছে কিনা, সেটা কোনো পলিসি রয়েছে কিনা, এবং পলিসির সাথে আপনার বায়ারের জন্য বা কাস্টমারের জন্য কোনো কমপ্লেন রেজিস্টার মেনটেন করেছেন কিনা সেই কমপ্লেন রেজিস্টার এবং পলিসি আপনাকে কিপ করতে হবে। দেন অ্যাজ ইউজুয়াল প্রসেস অনুযায়ী বা সেকশন অনুযায়ী আপনাকে ক্লিনিং রেকর্ড গুলা মেনটেন করতে হবে। আপনার ঠিকঠাক মতো প্রতিদিন মেশিন গুলা ক্লিন করতেছেন কিনা, বা যেসব এরিয়াতে আপনার সার্টিফাইড প্রোডাকশন গুলো হচ্ছে কিনা সেই সব এরিয়া প্রতিদিন পরিষ্কার করতেছেন কিনা, এই পার্টটা ক্লিনিং রেকর্ডে প্রতিদিন রেকর্ড রাখতে হবে। তারপরে রয়েছে রেসপন্সিবল পার্সন, প্রত্যেকটা অপারেশনের জন্য রেসপন্সিবল পার্সন লাগবে বা হচ্ছে এমআর, যেটা বলছিলাম যে এই জিওটিএস স্ট্যান্ডার্ডটা বা আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা এরিয়া ওয়াইজ, যেমন হচ্ছে আমাদের এই জিওটিএস এ রয়েছে টেকনিক্যাল পার্ট, এনভায়রনমেন্টাল পার্ট, কমপ্লায়েন্স পার্ট, এই প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে অফিস অর্ডার দেওয়া রয়েছে কিনা যে তারা জিওটিএস স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশনে সর্বোপরি সবকিছুর জন্য রেসপন্সিবল থাকে। দেন হচ্ছে আপনার প্রসিডিউর অনুযায়ী, সরি প্রসেস ফ্লোচার্ট অনুযায়ী আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকতে হবে, বা হচ্ছে আপনি সার্টিফাইড প্রোডাক্ট গুলা কিভাবে প্রোডাকশন করবেন প্রসেস অনুযায়ী সেই জিনিসগুলো পলিসি আকারে থাকবে। দেন ওসিএস এর মতো জিওটিএস এও আপনার সকল স্টাফ এবং ওয়ার্কারদের ট্রেনিং প্রোভাইড করতে হবে যাতে করে তারা সহজেই বুঝতে পারে, বা হচ্ছে সার্টিফাইড প্রোডাক্ট গুলা প্রোডাকশনের সময় যাতে বুঝতে পারে এই সার্টিফাইড প্রোডাক্ট আমাকে কিভাবে কিপ করতে হবে, কিভাবে প্রোডাকশন করতে হবে, বাইরের রিকোয়ারমেন্ট গুলা কি কি প্রোডাকশনের সময়, এই জিনিসগুলা ওয়ার্কার এবং স্টাফদের ট্রেনিং করাতে হবে। দেন আপনার যদি ওয়াশ বা হচ্ছে ডাইং বা এরকম কোনো প্রসেস যদি থাকে সেই প্রোডাকশনে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেমিক্যাল রেসিপি তাদেরকে প্রোভাইড করতে হবে অডিটরকে, যে আপনারা এই প্রোডাক্টটা ডাইং বা হচ্ছে ওয়াশ করার জন্য মূলত কি কি কেমিক্যাল ইউজ করছেন, কি পরিমাণ ইউজ করছেন, এটার একটা রেসিপি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে প্রোভাইড করতে হবে। এবং আপনি যে কেমিক্যাল গুলো ডাইং বা ওয়াশের জন্য ইউজ করতেছেন সেই সমস্ত কেমিক্যাল বা ডাইস সেগুলো আপনার জিওটিএস সার্টিফাই কেমিক্যাল কিনা সেগুলো অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। আপনি জিওটিএস সার্টিফাইড কেমিক্যাল ছাড়া আপনি জিওটিএস এর প্রোডাকশন বা প্রোডাক্ট গুণাবকার
ডাইং বা ওয়াশ বা হচ্ছে কেমিক্যালের কোনো ব্যবহার করতে পারবেন না সার্টিফাইড কেমিক্যাল ছাড়া। তো এই পার্টটাতে অবশ্যই খুবই সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। দেন আপনি যে কেমিক্যাল গুলা ইউজ করতেছেন জিওটেস সার্টিফাইড কেমিক্যাল, সেগুলা যে আপনি তাদের থেকে পারচেস করতেছেন, সে পারচেস চালান ইনভয়েস সবকিছু আপনাকে অডিটরকে প্রোভাইড করতে হবে। দেন ওয়ার্ক সার্টিফিকেট বা ডিক্লারেশন, আপনারা আপনাদের প্রোডাকশনের ক্ষেত্রে কোনো প্রকার কোনো মম জাতীয় কোনো কিছু যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে সেটার জন্য একটা সার্টিফিকেট বা ডিক্লারেশন তাদেরকে দিতে হয় যে আমরা আমাদের প্রোডাকশনে ওয়াক্স ইউজ করে থাকি। যদি ওয়াক্স ইউজ না করেন, সেটা ডিক্লারেশন বলে দিবেন যে আমাদের প্রোডাকশনে কোনো প্রকার কোনো ওয়াক্স এর ব্যবহার হয় না। দেন অ্যাক্সেসরিজ ইস্যু রেকর্ড, আপনারা যে এই অর্ডারের এগেনস্টে বা সার্টিফাইড অর্ডারের এগেনস্টে যে সমস্ত অ্যাক্সেসরিজ গুলা পারচেস করেছেন, সেই অ্যাক্সেসরিজ গুলা স্টোরে ঠিকঠাক মতো ইস্যু করেছে কিনা, এবং কত পিস রিসিভ করেছে, কত পিস ইউজ করেছে, এবং যেগুলা অবশিষ্ট রয়েছে সেগুলা কিভাবে মেনটেন করতেছে, এই প্রত্যেকটারই রেকর্ড আপনাকে রাখতে হবে অবশ্যই। দেন রয়েছে এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত কেমিক্যাল গুলো রয়েছে বা যে সমস্ত কেমিক্যাল আপনারা ইউজ করতেছেন, সেই সমস্ত কেমিক্যালের ম্যাটেরিয়াল বা সেফটি ডাটা শিট গুলা আপনার ঠিকঠাক মতো মেনটেন করতেছেন কিনা, বা অরিজিনাল এমএসডিএস গুলা আপনাদের কাছে রয়েছে কিনা, প্রোডাকশন ফ্লোরে যারা কাজ করে বা কেমিক্যাল যেখানে আপনার কেমিক্যাল স্টোরে রাখতেছেন, সেখানে এমএসডিএস গুলা ঠিক করে রাখা আছে কিনা, যাতে করে সেই এমএসডিএস এর প্রসিডিউর অনুযায়ী আপনার কেমিক্যাল রেসপন্সিবল পারসন কেমিক্যাল গুলা ইউজ করতে পারে, বা কেমিক্যাল নিয়ে যারা কাজ করে তারা সবাই যাতে ওই এমএসডিএস ফলো করে সেই কেমিক্যাল প্রত্যেকটা কেমিক্যাল গুলা ইউজ করতে পারে, সেই বিষয়গুলো আপনাকে এনশিওর করতে হবে। কারণ এক এক ধরনের কেমিক্যালের হ্যাজার্ড এক এক রকম, ব্যবহার বিধি এক এক রকম। তো এই প্রত্যেকটার এমএসডিএস আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কেমিক্যাল স্টোরে এবং হচ্ছে কেমিক্যাল রেসপন্সিবল যারা আছে তাদেরকে অ্যাওয়ার রাখতে হবে, এমএসডিএস গুলা তাদের কাছে সংরক্ষণে রাখতে হবে। দেন আপনার মেশিন অয়েল টেস্ট রিপোর্ট, যেটা আপনার যে মেশিন অয়েল, সুইং মেশিন অয়েল বা নিটিং অয়েল বা উইভিং অয়েল যেগুলো আপনারা ইউজ করেন আপনার প্রোডাকশনের জন্য, সেই অয়েল গুলা বা হচ্ছে মেশিন অয়েল গুলা হেভি মেটাল ফ্রি টেস্ট করা রয়েছে কিনা, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই টেস্ট রিপোর্ট আপনার সাপ্লায়ারের কাছ থেকে কালেক্ট করে রাখতে হবে, যাতে করে আপনি অডিটরকে শো করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনার জিওটিএস বা প্রোডাকশনের সময় হেভি মেটাল ফ্রি যে অয়েল গুলো রয়েছে, মেশিন অয়েল গুলো, সেগুলো আপনাকে ইউজ করতে হবে। তারপর রয়েছে প্যাকিং ম্যাটেরিয়াল টেস্ট রিপোর্ট, আপনার যে পলি বা হচ্ছে প্লাস্টিক বা যে সমস্ত ম্যাটেরিয়াল গুলা প্যাকিং এর জন্য ইউজ করেন, সেগুলা টেস্ট থার্ড পার্টিতে টেস্ট করা রয়েছে কিনা, এবং আপনারা যে কার্টুন ব্যবহার করবেন সেই কার্টুন গুলা এফএসসি সার্টিফাইড কিনা, ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল সার্টিফাই কিনা, সেই বিষয়গুলো আপনাকে এখানে এনশিওর করতে হবে, এবং যারা আপনার সাপ্লায়ার তাদের থেকেও সার্টিফিকেট বা টেস্ট গুলো কালেক্ট করতে হবে। দেন রয়েছে টেকনিক্যাল কোয়ালিটি প্যারামিটার টেস্ট রিপোর্ট, যেটা ওসিএস এর ক্ষেত্রে বললাম, ঠিক সেম জিনিসটাই। আপনার প্রোডাকশন শেষ হওয়ার পরে ফাইনাল যে প্রোডাক্টটা বের হয়, সেই ফাইনাল প্রোডাক্টের টেকনিক্যাল কোয়ালিটির যে প্যারামিটার গুলো রয়েছে, সেই প্যারামিটার গুলোর উপরে থার্ড পার্টি থেকে কোনো টেস্ট করা রয়েছে কিনা, সেই টেস্ট রিপোর্ট গুলো অবশ্যই তাদেরকে প্রোভাইড করতে হবে। দেন রয়েছে অ্যাক্সেসরিজ টেস্ট রিপোর্ট, রেসিডিউয়াল টেস্ট রিপোর্ট, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আপনার টেস্ট রিপোর্ট থাকতে হবে।
দেন রয়েছে রিসাইকেল হ্যাঙ্গার ডিটেলস। আপনি যদি আপনার প্রোডাকশনের জন্য বা হচ্ছে আপনার এই জিওটিএস সার্টিফাইড প্রোডাক্টটা এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে যদি অনেক সময় দেখা গেছে আমরা অনেক টি শার্ট বা পোলো শার্ট বা হচ্ছে অনেক প্রোডাক্টের সাথে আমরা হ্যাঙ্গার ইউজ করি, হ্যাঙ্গারের হ্যাঙ্গার সহ আমাদের এক্সপোর্ট করতে হবে। সো ওইখানে যদি আপনার প্রোডাকশনে কোনো প্রকার কোনো হ্যাঙ্গার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই হ্যাঙ্গারটা রিসাইকেল কিনা, রিসাইকেল ম্যাটেরিয়াল তৈরি কিনা সেটা এনশিওর করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যে হ্যাঙ্গার, প্লাস্টিক হ্যাঙ্গার যে সাপ্লায়ার রয়েছে তাদের থেকে আপনাকে অবশ্যই রিসাইকেল সার্টিফিকেট কালেক্ট করতে হবে। যদি কোনো হ্যাঙ্গার ইউজ না হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ডিক্লারেশন দিলেই হয়ে যাবে যে হচ্ছে আমার এই প্রোডাকশনের জন্য আমি কোনো প্রকার হ্যাঙ্গার ব্যবহার করি না। তো এই হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টের না বোঝার কিছু আছে কারণ? না স্যার। দেন আমরা চলে যাবো এনভায়রনমেন্টের পার্ট। আপনার এনভায়রনমেন্ট জিওটিএস অডিটের সময় এনভায়রনমেন্ট পার্টে যে জিনিসগুলো দেখা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা সবাই চিনি যেহেতু সবাই ফ্যাক্টরির সাথে রিলেটেড। পরিবেশ অধিদপ্তর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য ম্যান্ডেটরি করে দিচ্ছে এখন যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে, যার মাধ্যমে পরিবেশ অধিদপ্তর ডিক্লেয়ার করে যে এই প্রতিষ্ঠান পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই তার প্রোডাকশন করতেছে। সো সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ম্যান্ডেটরি। দেন আপনার বা ইয়ারলি যে প্রোডাকশন রিপোর্টটা, সেই ইয়ারলি প্রোডাকশন রিপোর্টটাও আপনাকে অডিটরকে শো করতে হবে। দেন যে পার্টটা রয়েছে এয়ার এমিশন টেস্ট রিপোর্ট। আপনার প্রোডাকশনের জন্য বা ফ্যাক্টরি পরিচালনার জন্য প্রতিদিন যে এয়ার এমিশন গুলো হচ্ছে বা কার্বন বলেন, যে বলেন যে যে এয়ার এমিশন গুলো হচ্ছে, সেই এমিশন থার্ড পার্টি থেকে কোনো টেস্ট করা আছে কিনা, যে আপনার এখানে কি পরিমাণ এমিশন হচ্ছে। সো এই থার্ড পার্টি এনভায়রনমেন্টাল টেস্ট বা এয়ার এমিশন টেস্ট রিপোর্টটাও আপনাকে করতে হবে। যদি আপনার ডাইং প্রসেস থাকে, সেক্ষেত্রে আপনার ডাইং ক্যাপাসিটি যে পার্টটা রয়েছে, সেই ক্যাপাসিটির পার্টটাও অডিটের সাথে ডিসক্লোজ করতে হবে। আপনার যদি ডাইং প্রসেস থাকে, সেক্ষেত্রে আপনি বার্ষিক বা হচ্ছে প্রতি বছর কতটুকু ডাইং করেন এবং কতটুকু কেমিক্যাল ইউজ করতেছেন, সেই সমস্ত প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কনজাম্পশন অডিটরকে প্রোভাইড করতে হবে। দেন আপনি প্রতি মান্থলি বা হচ্ছে হ্যাঁ মান্থলি আপনি কতটুকু এনার্জি খরচ করতেছেন, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, যে ডিজেল, যে এনার্জি গুলো রয়েছে, এই এনার্জি গুলো আপনি মান্থলি বা ইয়ারলি কতটুকু ইউজ করতেছেন, এই টোটাল পার্ট গুলো, টোটাল কনজাম্পশন গুলো অডিটরকে প্রোভাইড করতে হবে। এবং আপনার প্রতি কেজিতে বা প্রতি কেজি প্রোডাকশনের জন্য কতটুক এনার্জি আপনার কস্টিং হচ্ছে বা খরচ হচ্ছে, এই ক্যালকুলেশনটাও আপনাকে অডিটরকে প্রোভাইড করতে হবে অ্যাজ পার আপনার প্রোডাকশন। আপনার এত প্রতি কেজি প্রোডাকশনে কতটুক পানি ব্যবহার হচ্ছে বা কতটুক বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, সেটা আপনার মান্থলি বা ইয়ারলি একটা ক্যালকুলেশন অবশ্যই রাখতে হবে। তারপর রয়েছে অ্যানুয়াল ওয়াটার কনজাম্পশন। আপনি প্রতিদিন কতটুকু পানি উত্তোলন করছেন, কতটুকু পানি আপনার ডাইং এ, কতটুকু জি, আমার একটা কোশ্চেন ছিল আর কি। বল। জি, আমি পার কেজি প্রোডাকশনের জন্য কি পরিমাণ এনার্জি কনজাম্পশন করছি বা কি পরিমাণ ওয়াটার কনজাম্পশন করছি, এটার ডাটাটা কিভাবে তৈরি করব, এটার মানে ডকুমেন্টসটা কিভাবে প্রিপেয়ার করব? আপনার এটা যারা প্রোডাকশনে যারা কাজ করে ওদের থেকে আরো ইজিলি পাবেন, কারণ হচ্ছে ওরা কন্টিনিউয়াসলি এটা মেনটেন করতেছে। ওরা যে
ডেইলি যে পদে যে প্রোডাকশন, এটা কিন্তু তারা রেকর্ড কিপিং করে, যে হচ্ছে আমরা প্রতিদিন আহ, ধরেন 1 টন বা 1000 টন প্রোডাকশন করতেছি। তো সেটা কিন্তু ডেইলি করার পরে তারা কিন্তু আপনার এনার্জির যে পার্টটা রয়েছে, এনার্জি কিন্তু আপনি প্রতিদিন বিলটা বা হচ্ছে রিডিং, কি বলে, এনার্জির যে কনজাম্পশন এটা কিন্তু আপনি প্রতিদিন আপনার যে মিটার গুলো রয়েছে বা ওয়াটারের যে কোনো নির্দিষ্ট মিটার পাওয়া যায়, প্রত্যেকটা ফ্যাক্টরি ম্যাক্সিমাম ফ্যাক্টরি ইমপ্লিমেন্ট করে, বা হচ্ছে আপনি মান্থলিও এটা টানতে পারেন। আপনার বিদ্যুৎ বা ডিজেল বা গ্যাস যে রেটিং গুলো রয়েছে, সেই রেটিং গুলোর সাথে আপনার প্রোডাকশনের যে কম্পারিশনটা রয়েছে, সেটা দিয়ে আপনি ইজিলি যে আপনার প্রতি কেজি প্রোডাকশনের জন্য কত পিস, সরি, কতটুকু এনার্জি আপনি ইউজ করতেছেন। তো সেটা টেক্সটাইলের একটা নির্দিষ্ট সূত্র বা একটা ফরম্যাট রয়েছে, সেটা আমি লাগলে আমি প্রোভাইড করবো নি। তো ওই ফরম্যাটে আপনি যখন আপনার ডাটাগুলো ইনপুট দিবেন, তখন দেখবেন অটোমেটিকলি সূত্র অনুযায়ী আপনার পার কেজিতে কতটুকু এনার্জি কস্ট হচ্ছে সেই জিনিসটা বের হয়ে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ট্রেডিং সেশন শেষে যদি ওই ফরম্যাটটা যদি শেয়ার করেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো। আচ্ছা, ওটা আমি প্রেজেন্টেশনটা তো আপনাদের সাথে শেয়ার করবো, ওটার সাথে একসাথে আমি দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। দেন আমরা ছিলাম হচ্ছে ডাটা, ওয়াটার কনজাম্পশন, এটাও সেম। আপনার প্রতি কেজি প্রোডাকশনের জন্য আপনি কত কেজি পানি ইউজ করতেছেন, এটারও একটা লিমিট রয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের মধ্যে। তো ওই অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করে রাখতে হবে যে আপনার 1 কেজি, আহ হ্যাঁ, 1 কেজি প্রোডাকশনের জন্য আপনার 10 লিটার বা 20 লিটার যেরকমই হোক কিরকম পানি খরচ হচ্ছে, সেই বিষয়গুলো আপনাকে স্পেসিফিকলি প্রত্যেকটা ব্যাচ বা টাইম যদি হয়, তো প্রত্যেকটা ব্যাচ নাম্বার অনুযায়ী আপনাকে ওই জিনিসগুলো ডকুমেন্ট কিপ করতে হবে। এবং এই সার্টিফাইড যে প্রোডাকশন গুলো আছে, জিওটিএস বলেন, ওসিএস বলেন, জিআরএস, আরসিএস, এই প্রত্যেকটা প্রোডাকশনের রেকর্ড গুলো কিন্তু আপনাকে অবশ্যই মিনিমাম 5 বছর কিপ করতে হবে। দেন আপনার যদি ইটিপি থাকে, সেক্ষেত্রে আপনার ইটিপির যে লিগাল ডকুমেন্ট গুলো রয়েছে, ইটিপির পারমিশন এবং যে রেগুলার প্যারামিটার টেস্ট, যে ডকুমেন্ট গুলো আপনি রেগুলার মেনটেন করতেছেন এই ইটিপির ক্যাপাসিটি অনুযায়ী, সেই জিনিসগুলো আপনাকে অডিটরকে প্রোভাইড করতে হবে, যে আপনি প্রতিদিন কতটুক পানি ইনলেট হচ্ছে, কতটুকু পানি আউটলেট হচ্ছে, আপনার ইনলেট আউটলেট আউটলেটের মিটারের রিডিং, প্রত্যেকটা জিনিসই আপনাকে অডিটরকে প্রোভাইড করতে হবে। এবং আপনার যে ইটিপি পানিটা আপনি ইফ্লুয়েন্ট করে আউটলেট দিয়ে বের করে দিচ্ছেন, সো আপনি যে ওয়েস্ট ওয়াটারটা রয়েছে, এটা ইয়ারলি কতবার টেস্ট করতেছেন। মিনিমাম নিয়ম হচ্ছে ইয়ারলি 4 বার টেস্ট করার। এবং আপনি কন্টিনিউয়াসলি আপনার প্রতিষ্ঠানে যে ইটিপি অপারেটর যে রয়েছে, তাকে পিএইচ সহ আদার্স যে টেস্ট গুলো রয়েছে, এই টেস্ট গুলো রেগুলার রেজিস্টারে এন্ট্রি করে রাখবেন, যাতে করে অডিটর এই জিনিসগুলো ইজিলি দেখতে পারে যে, এবং আপনি প্রতিনিয়ত আপনার ওয়াটার গুলো ট্রিট করে দেন পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছেন। বা রিউজ অনেক সময় অনেক ফ্যাক্টরি করে থাকে। তো এই পার্ট গুলো আপনাকে ডকুমেন্ট মেনটেন করতে হবে। এবং আপনি যেটা বললাম, ইনলেট আউটলেট মিটারের রিডিং, মানে হচ্ছে আপনার কত বাৎসরিক ভাবে কতটুকু ওয়েস্ট ওয়াটার আপনি ট্রিটমেন্ট করতেছেন, সেই রেকর্ড গুলো আপনাকে রাখতে হবে। স্লাস ডিসপোজাল, আপনার যে পানিগুলো, ওয়েস্ট ওয়াটার গুলো ট্রিট করার পরে যে আপনার স্লাসটা জমা হচ্ছে, সেই স্লাসটা কিভাবে কিপ করতেছেন, নির্দিষ্ট সেফ জায়গায় কিপ করতেছেন কিনা, এবং এই স্লাস গুলা কাদেরকে সেল করতেছেন, আপনার সাপ্লায়ার বা হচ্ছে পারচেস যারা করে তারা কারা, তাদের ভ্যালিড কোনো ট্রেড লাইসেন্স রয়েছে কিনা এবং তাদের পারমিশন রয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই
এনশিওর করতে হবে এবং ডকুমেন্ট কিপ করতে হবে উইথ আপনার যে ওয়েস্ট গুলো বা হচ্ছে স্লাজ গুলো যে তারা নিয়ে যাচ্ছে তাদের সাথে একটা এগ্রিমেন্ট সহ আপনার যে চালান বা গেট পাস যেটাই বলেন সেলস এর যে রেকর্ড গুলো সেই জিনিসগুলো আপনাকে কিপ করতে হবে। দেন আপনার যে প্রোডাকশন প্রসেস সেই প্রোডাকশন প্রসেস অনুযায়ী আপনি প্রতিদিন যে জিএনজি ইমিশন করতেছেন সেই জিএনজি ইমিশনটা কিভাবে আরো রিডিউস করা যায় বা কমিয়ে আনা যায় সেই জন্য আপনাকে আহ 3 বছর বা 5 বছরের একটা প্ল্যান তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি প্রতি বছরে 1% 2% করে কমাতে কমাতে আপনার নির্দিষ্ট একটা লিমিটেড একটা রেঞ্জের মধ্যে আপনার জিএনজিটাকে নিয়ে আসবেন যাতে করে আপনি খুব সুন্দরভাবে প্রোডাকশন করতে পারেন এবং আপনার পরিবেশটাও সেফ থাকে এই জিনিসগুলো অবশ্যই এনশিওর করতে হবে। এনভায়রনমেন্ট পার্টে না বোঝার মতো কিছু আছে স্যার? জি না, বুঝতে পারছি। না স্যার। তারপর আমরা চলে যাবো কমপ্লায়েন্স পার্টে। কমপ্লায়েন্স পার্টে রয়েছে ভ্যালিড ফ্যাক্টরি লাইসেন্স, তারপর হচ্ছে আপডেট ফায়ার লাইসেন্স, দেন হচ্ছে আপনার ফ্যাক্টরি ফায়ার ফাইটার যারা রয়েছে বা রেস্কিউয়ার যারা রয়েছে বা আগুন লাগলে যারা উদ্ধারকারী বা হচ্ছে অগ্নি নির্বাপন দল যারা রয়েছে তাদের যে ট্রেনিং রেকর্ড গুলো, দেন বিভিন্ন ফায়ার ইভাকুয়েশন ড্রিল বা কেমিক্যাল ড্রিল যেগুলো রয়েছে সেগুলোর রেকর্ড, বিভিন্ন ট্রেনিং রেকর্ড যেমন হচ্ছে ফার্স্ট এড ট্রেনিং, ওয়াটার এনার্জি কেমিক্যাল, তারপর হেলথ এন্ড সেফটি সোশ্যাল অ্যাওয়ারনেস পিপি, এছাড়াও যে কেমিক্যাল রিলেটেড বা হচ্ছে কমপ্লায়েন্স রিলেটেড যে ট্রেনিং গুলো রয়েছে আপনার পিসি কমিটি সেফটি কমিটির যে মিটিং গুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাকে মান্থলি বা অ্যাজ পার আপনার ট্রেনিং শিডিউল বা মিটিং শিডিউল অনুযায়ী আপনাকে মেনটেন করতেছেন কিনা এবং আপনার ওয়ার্ক আছে কিনা এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতে হবে। দেন রয়েছে ডিসিপ্লিনারি মেজার রেকর্ড, আপনার প্রতিষ্ঠানে অসৎ আচরণের জন্য কোনো স্টাফ বা হচ্ছে কোনো ওয়ার্কার শাস্তি পাইতেছে কিনা এবং এটা সুষ্ঠু সমাধান হচ্ছে কিনা, সো এই জিনিসগুলো ডিসিপ্লিনারি মেজার রেকর্ডের মাধ্যমে আপনাকে ঠিক করতে হবে। গ্রুপ ইন্স্যুরেন্স কপি, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান যদি বিজিএমই এর আন্ডারে হয় বা বিকেএমই এর আন্ডারে হয় তাদের বিজিএমই বা বিকেএমই মাধ্যমে আপনাকে একটু গ্রুপ ইন্স্যুরেন্স করতে হবে যে গ্রুপ ইন্স্যুরেন্স আপনার যে ওয়ার্কার যারা রয়েছে প্রত্যেকটা ওয়ার্কারের নামে ইন্স্যুরেন্স থাকবে। যদি আপনার প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি আপনার কোনো ওয়ার্কারের কোনো অঙ্গহানি বা কোনো প্রকার কোনো ক্ষতি হয় সেই ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা যাতে ক্ষতিপূরণ বা ভর্তুকিটা বিজিএমই বলেন বিকেএমই বলেন এদের মাধ্যমে যাতে পায় সেই জিনিসটা ইনশিওর করার জন্য আপডেট গ্রুপ ইন্স্যুরেন্স আপনাকে রাখতে হবে। তারপরে হচ্ছে বয়লার যারা ইউজ করেন বয়লারের ইউজের জন্য যে লাইসেন্সটা রয়েছে সেই বয়লার লাইসেন্সটাও আপনাকে আপডেট রাখতে হবে। দেন আপনার যে বয়লারটা ইউজ করতেছেন সেই বয়লার অপারেটরের কম্পিটেন্সি সার্টিফিকেট রয়েছে কিনা এবং তার যোগ্যতা রয়েছে কিনা বা পারমিশন রয়েছে কিনা এবং তার পার্সোনাল ফাইল এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এই বিষয়গুলো তাকে সুন্দরভাবে কিপ করতে হবে এই ডকুমেন্টগুলো। দেন আপনার যে প্রসেস বা সেকশন গুলো বা যে ডিপার্টমেন্ট গুলো আপনার প্রতিষ্ঠানে রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আপনার ঝুঁকি মূল্যায়ন করেছেন কিনা বা রিস্ক অ্যাসেসমেন্ট করেছেন কিনা যে কোন আমার কোন সেকশনে কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ এন্ড সেফটি ঝুঁকি বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলো আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করেছেন কিনা এবং সেটার জন্য কোনো কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিচ্ছেন কিনা, যে কি কাজ করলে এই ঝুঁকিটা আরো কমে আসবে এই যে রেকর্ড গুলো রিস্ক অ্যাসেসমেন্টের এইগুলো আপনাকে কিপ করতে হবে বা তৈরি করতে হবে।
তারপর হচ্ছে বিল্ডিং সেফটি সার্টিফিকেট, এটা হচ্ছে রাজুক বা হচ্ছে স্থানীয় সিটি কর্পোরেশন যেটা বলেন তাদের থেকে কালেক্ট করতে হয়। যে ইদানিং আবার হচ্ছে ম্যাক্সিমাম গার্মেন্টস বা হচ্ছে ফ্যাক্টরি গুলাতে দেখা গেছে আরএসসির একটা পার্ট চলে আসে এখানে, যে বিল্ডিং সেফটি বা স্ট্রাকচারাল সেফটির যে পার্টটা রয়েছে এখানে আরএসসি থেকে ইন্সপেক্টররা এসে তারা বিল্ডিং ইন্সপেকশন করে তারা একটা সার্টিফাইড বা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রোভাইড করে, সেটাও আপনি এখানে শো করতে পারেন। দেন আপনার স্যালারি শিট বা ওয়েজেস বা বেনিফিটের যে পার্ট গুলো রয়েছে, আপনি আপনার ওয়ার্কারদের 7 কর্ম দিবসের মধ্যে অ্যাজ পার কমপ্লায়েন্স অনুযায়ী স্যালারি দিচ্ছেন কিনা, বাংলাদেশ সরকার কর্তৃক অনুযায়ী যে নির্দিষ্ট মজুরি রয়েছে সেই মজুরি রেট অনুযায়ী আপনি মজুরি দিচ্ছেন কিনা, বা আপনি তাদেরকে পে স্লিপ প্রোভাইড করতেছেন কিনা, নির্দিষ্ট অ্যাজ পার ল অনুযায়ী আপনি তাদেরকে বোনাস দিচ্ছেন কিনা, ওভার টাইম দিচ্ছেন কিনা, তাদের অ্যাটেন্ডেন্স ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা, এই পার্ট গুলো আপনাকে অডিটরকে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে পার্সোনাল ফাইল, আপনার প্রত্যেকটা ওয়ার্কার, ডাক্তার, নার্স, ইলেকট্রিশিয়ান এবং এমআর বা রেসপন্সিবল পার্সন যাদেরকে আপনি তৈরি করবেন তাদের সবার পার্সোনাল ফাইল মেনটেন করতেছেন কিনা, এই বিষয়গুলো বা এই ডকুমেন্ট গুলো আপনাকে পার্সোনাল ফাইল গুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। দেন রয়েছে হচ্ছে সোশ্যাল হেলথ এন্ড সেফটি, এনভায়রনমেন্ট, রেসপন্সিবল পার্সন, যেটা বললাম যে রেসপন্সিবল পার্সন যারা রয়েছে বা হচ্ছে এই জিওটিএস যে স্ট্যান্ডার্ড এটা ইমপ্লিমেন্টেশনের জন্য তাদেরকে আপনি নিয়োগ বা হচ্ছে দায়িত্ব দিয়েছেন, তাদের যে অফিস অর্ডার গুলো এগুলো প্রত্যেকের ফাইলে রাখতে হবে। দেন রয়েছে লিভিং ওয়েজেস ক্যালকুলেশন, আপনি যে আপনার শ্রমিকদের প্রতি মাসে যে স্যালারিটা দিচ্ছেন সেটা সেই এলাকা ভিত্তিক বা হচ্ছে আপনার শ্রমিকের জন্য প্রতিদিন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ইউটিলিটি এবং শিক্ষা সহ আদার্স যে দৈনন্দিন যে কস্টিং বা চাহিদাগুলো রয়েছে সেগুলা ফুলফিল ভাবে মিট করতেছে কিনা, বা হচ্ছে তারা কোথাও কোনোভাবে তাদের স্যালারি কম দিচ্ছেন কিনা, এই যে জিনিসগুলো টোটাল পার্টটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাকে রিপোর্ট আকারে এই লিভিং ওয়েজেস ক্যালকুলেশনের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। দেন অনেক এখানে কয়েকটা পলিসির কথা বলা আছে, কিন্তু বেসিক্যালি আরো বেশ কিছু পলিসি প্রয়োজন হয় আপনার অডিট ফেস করতে গেলে, বেশ অনেক পলিসি আপনারা দেখবেন আপনাদের প্রতিষ্ঠানে প্রায় 1 দেশের মতো পলিসি অলরেডি আছে। সো এইখান থেকে সোশ্যাল পলিসি, এনভায়রনমেন্টাল পলিসি, হেলথ এন্ড সেফটি পলিসি, ওয়েজেস পলিসি, রিক্রুটমেন্ট পলিসি সহ আদার্স গ্রিভেন্স সহ অ্যান্টি হ্যারাসমেন্ট, টোটাল যে সোশ্যাল পলিসি প্রসিজার গুলো রয়েছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে। কমপ্লায়েন্স পার্টে না বোঝার মতো কিছু আছে স্যার? না, বুঝতে পারছি। দেন আপনার ডকুমেন্ট রিভিউ পার্ট শেষ হলে অডিটর ফ্লোর ভিজিট করতে যাবে, যে আপনার প্রোডাকশন ফ্লোরটা রয়েছে সেখানে আপনি ঠিকঠাক মতো আপনার প্রোডাক্টটা সেগ্রিগেশনের মাধ্যমে বা হচ্ছে সার্টিফাইড প্রোডাক্ট গুলা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সংরক্ষণ করতেছেন কিনা বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে প্রোডাকশন করতেছেন কিনা সেই জিনিসগুলা তারা ভেরিফাই করবে। দেন আপনার হাউসকিপিং বা হচ্ছে যে কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হেলথ এন্ড সেফটির যে পার্ট গুলো রয়েছে সেগুলো আপনি এনশিওর করতেছেন কিনা, দেন ওয়ার্কারের পিপিই গুলা ঠিকঠাক মতো ইউজ করতেছে কিনা, যারা হচ্ছে আপনার ফেব্রিক কাটতেছে তাদেরকে হ্যান্ড গ্লোভস বা হচ্ছে মাস্ক, এই যে জিনিসগুলা যারা সুইং করতেছে তাদের আই গার্ড, নিডল গার্ড, পলি কভার, মাস্ক, তারপর কাটার সিজার বাঁধা আছে কিনা, এই যে কমপ্লায়েন্স এর খুঁটিনাটি যে ইস্যুস গুলা অ্যাজ পার ল অনুযায়ী আপনি আপনার ফ্লোরটা মেনটেন করতেছেন কিনা, এই জিনিসগুলো আপনার ফ্লোর ভিজিটের মধ্যে
দেখা হয় বা ভেরিফাই করা হয়, এবং আপনি যে ডকুমেন্ট গুলো তাদেরকে শো করতেছেন সেই ডকুমেন্টের সাথে আপনার ফ্লোরের যে ইমপ্লিমেন্টেশন বা রেগুলার যে প্র্যাকটিস, সে প্র্যাকটিসটা কোনো প্রকার কোনো মিসম্যাচ রয়েছে কিনা এই জিনিসগুলো তারা ভেরিফাই করে থাকে। এই হচ্ছে ফ্লোর ভিজিটের পার্ট। দেন এখানে আহ, যে জিনিসগুলোর উপর বেশি ফোকাস দেয় সেটা হচ্ছে হেলথ এন্ড সেফটি, ওয়াশরুম। ওয়াশরুমে গেলে দেখা যায় মেল ফিমেলের যে পার্ট গুলো রয়েছে, এখানে কোনো হ্যারাসমেন্টের পার্ট বা হচ্ছে আহ কোনো ইনসিকিউর কোনো কিছু রয়েছে কিনা এই জিনিসগুলো তারা ভেরিফাই করবে। দেন হচ্ছে অভিযোগ বা হচ্ছে গ্রিভেন্স গুলো রয়েছে সেইগুলা তারা ঠিকঠাক ভাবে করতে পারতেছে কিনা বা গ্রিভেন্সটা ঠিকঠাক মতো সমাধান হয় কিনা এই এই পার্ট গুলো তারা ভেরিফাই করবে। ফ্লোরে দেখবেন ফ্লোর ভিজিটের সময় অনেক সময় অডিটররা আপনার থেকে একটু দূরে গিয়ে ওয়ার্কারের সাথে কথা বলে, সে সময় তারা ওয়ার্কারের ছোটখাটো একটা ইন্টারভিউ নিয়ে নেয় যে হচ্ছে তারা ঠিকঠাক মতো বেতন পায় কিনা, আহ তাদের অভিযোগ বা কোনো প্রকার কোনো হ্যারাসমেন্টের শিকার হয় কিনা এই পার্ট। দেন ফার্স্ট এড বক্স যেগুলো রয়েছে আপনাদের ফ্লোরে, এই ফার্স্ট এড বক্স গুলা আপনার মেডিসিন আছে কিনা, যারা ফার্স্ট এড বক্সের দায়িত্বে ফার্স্ট এডাররা রয়েছে তারা তাদের যে ড্রেস গুলো রয়েছে, ফার্স্ট এডের যে ড্রেস সেটা পরেছে কিনা, ফ্লোরে দূর থেকে দেখে তাদেরকে চেনা যায় কিনা এই জিনিসগুলো এনশিওর করবে। এবং ফার্স্ট এডার যারা রয়েছে তাদের সেই বক্সে যে মেডিসিন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে নির্দিষ্ট ধারণা রয়েছে কিনা এই বিষয়গুলো অবশ্যই ইনশিওর করবে। দেন পিপির পার্টটাও এখানে মেজর। তারপরে আপনি যে কেমিক্যাল গুলো আপনার প্রোডাকশনের জন্য ইউজ করেন সেই কেমিক্যাল গুলোর কোনো নিরাপত্তা বা হচ্ছে এমএসডিএস বলেন বা সেকেন্ডারি কন্টেইনারের মাধ্যমে আপনারা সংরক্ষণ করতেছেন কিনা, বা গ্লোবাল হারমোনাইজ সিস্টেম জিএসএস সিম্বল যেগুলো রয়েছে যেমন কোন কেমিক্যালে কি ধরনের ক্ষতি সেটার প্রত্যেকটা একটা সিম্বল গুগলে জিএসএস সিম্বল লিখে সার্চ করলে পাবেন, গ্লোবাল হারমোনাইজ সিস্টেম। তো ওই পার্ট গুলো এখানে ভেরিফাই করা হয়। যেন হচ্ছে আপনার ফায়ার সেফটি হেলথ সেফটির যে পার্ট গুলো, যে আপনার প্রত্যেকটা ফ্লোরে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সুইচ অ্যালার্ম আছে কিনা, ফায়ার অ্যালার্মের সুইচ রয়েছে কিনা, স্মোক ডিটেক্টর রয়েছে কিনা, এবং এগুলো সচল কিনা এই জিনিসগুলো তারা ভেরিফাই করবে। জিআরএস হচ্ছে, জিআরএস চলে যাচ্ছে আমরা। জিআরএস টা গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড। গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ডেও সেম ওই জিআরএস এর মতো চারটি পার্ট। সেখানে জেনারেল পার্ট রয়েছে, টেকনিক্যাল পার্ট, এনভায়রনমেন্টাল পার্ট এবং কমপ্লায়েন্স, টোটাল চারটা পার্ট রয়েছে। জেনারেল ডকুমেন্টের পার্ট অ্যাজ ইউজুয়াল সেম। অ্যাপ্লিকেশন করবেন, দেন তারা অফার লেটার দিবে, আপনি সেই সাইন করে অ্যাকসেপ্ট করে দিবেন। তারা কনফার্মেশন মেল দিবে আপনার নামে, নির্দিষ্ট পোর্টালে আপনার আইডি ওপেন করবে বা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, অডিট প্ল্যান দিবে। এই অ্যাজ ইউজুয়াল ওই আগের গুলোর মতোই। দেন টেকনিক্যাল পার্টে রয়েছে সেম অ্যাজ ইউজুয়াল, আপনার ইউনিট প্ল্যান বা হচ্ছে জিআরএস মার্কিং গুলো, প্রসেস ফ্লোচার্ট, প্রসেস ডেসক্রিপশন, পারচেজ এবং সেলস এর রেকর্ড। টেকনিক্যাল পার্টটাও অ্যাজ ইউজুয়াল সেম, জাস্ট এখানে কয়েকটা জিনিস নতুন এসেছে, সেটা হচ্ছে কেমিক্যালের পার্ট। কেমিক্যালের পার্টে আপনার যে কেমিক্যাল গুলা ইউজ করবেন সেগুলো আপনার জেডিসি, এমআরএসএল, বিউটেস এইগুলা অ্যাপ্রুভড কেমিক্যাল কিনা। যদি এইসব নন ভেরিফাইড বা অ্যাপ্রুভড কেমিক্যাল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্টিফাইড প্রোডাকশনের জন্য এই কেমিক্যাল গুলা ইউজ করতে পারবেন না। সো এই সার্টিফাইড প্রোডাকশনের জন্য যখনই আপনি কেমিক্যাল ইউজ করতে যাবেন অবশ্যই অবশ্যই আপনাকে এই জিটিসি, এমআরএসএল, জিওডিএস অ্যাপ্রুভড যে কেমিক্যাল গুলো রয়েছে বা এগুলো আপনাকে অবশ্যই ইউজ করতে হবে।
দেন আপনি যে কেমিক্যাল যে পরিমাণ ইউজ করতেছেন বা যেসব কেমিক্যাল ইউজ করতেছেন এই কেমিক্যালের রেসিপি গুলোও এখানে ইউজ করতে হবে বা তাদেরকে অডিটরকে প্রোভাইড করতে হবে। এখানে এমএসডিএস এর যে পার্টটা রয়েছে এটাও আগের স্ট্যান্ডার্ডে ছিল। তো টেকনিক্যাল পার্টটাও আমি মনে করি যে না বোঝার মতো কিছু নাই, কারণ অ্যাজ ইউজুয়াল যেহেতু সেম। টেকনিক্যাল পার্ট না বোঝার মতো কিছু আছে স্যার? জি না, বুঝতে পারছি, সিমিলারই। না স্যার। টেক্সটাইল স্ট্যান্ডার্ড তো স্যার, টেকনিক্যাল পার্টটা অ্যাজ ইউজুয়াল সব স্ট্যান্ডার্ডের জন্যই সেম। বেসিক্যালি যেগুলো হচ্ছে মেন ফোকাস সেটা হচ্ছে টেকনিক্যাল পার্টে আপনাকে প্রথমে আপনার ফ্লোর লেআউটটা মার্কিং করতে হবে, যাতে করে যে কেউ দেখে বুঝতে পারে যে এই সব স্থানে আপনার সার্টিফাইড প্রোডাকশনটা হচ্ছে। দেন আপনাকে ওই ফ্যাক্টরি যে প্রোডাকশনের যে প্রসেসটা রয়েছে, কাটিং সুইং ফিনিশিং বা হচ্ছে নিটিং, ডাইং, কাটিং সুইং ফিনিশিং, ওইভাবে আপনার প্রসেসটা একটা ফ্লো চার্ট আকারে থাকবে। দেন হচ্ছে এসওপি থাকবে, আপনার যে প্রত্যেকটা প্রসেসের একটু ব্রিফলি ডেসক্রিপশনটা থাকবে, সেটা হচ্ছে এসওপি। দেন আপনাদের র ম্যাটেরিয়াল বা ইয়ার্ন গুলো যে পারচেস করতেছেন সেটা নির্দিষ্ট ট্রেসিবিলিটির মাধ্যমে পারচেস করতেছেন কিনা, এবং আপনার যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে সেগুলো সার্টিফাইড যারা সাপ্লায়ার রয়েছে তাদের কাছে পারচেস করতেছেন কিনা, এবং সেলসের সময় আপনি আহ কি বলে টিসি কালেক্ট করতেছেন কিনা, এই অ্যাজ ইউজুয়াল সবগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট অ্যাজ ইউজুয়াল একদম সেম। এখানে জিআরএস এর ক্ষেত্রে এনভায়রনমেন্টে কিছু কিছু চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে আপনার ইসিসি তো জিওটিসেও ছিল। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে কালেক্ট করতে হবে পরিবেশ অধিদপ্তর থেকে, যাতে করে পরিবেশ অধিদপ্তর আপনাকে ভেরিফাই করে যে আপনি পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই আপনার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেন এনার্জি রেগুলেটরি পারমিশন যেটা, সেটা হচ্ছে আপনি যে আপনার ফ্যাক্টরিতে জেনারেটর যেটা ইউজ করতেছেন সেটা এনার্জি রেজুলেশন থেকে পারমিশন নেওয়া রয়েছে কিনা, সেটা যে জেনারেটর লাইসেন্স, এক কথায় বলতে গেলে জেনারেটর লাইসেন্সটা ভ্যালিড রয়েছে কিনা বা আপডেটেড আছে কিনা সেই জিনিসটা আপনাকে প্রোভাইড করতে হবে। দেন ওয়াটার এক্সট্রাকশন পারমিশন, আপনি যে ওয়াটারটা উত্তোলন করতেছেন এবং হচ্ছে ওয়াটারটা আপনি যে পরিবেশের মধ্যে ছাড়ছেন, এই পারমিশনটা আপনার অথরিটি, লোকাল অথরিটি থেকে নেওয়া রয়েছে কিনা এই পার্টগুলা। দেন আপনার কেমিক্যাল গুলো যে ইউজ করতেছেন এটা কেমিক্যাল ইউজের পারমিশন পাওয়া হচ্ছে, যেটাকে শর্টলি বলে অ্যাসিড লাইসেন্স। অ্যাসিড লাইসেন্স আপনার নেওয়া রয়েছে কিনা এবং ভ্যালিড রয়েছে কিনা এই জিনিসগুলা আপনাকে এনশিওর করতে হবে। দেন আপনার যে কেমিক্যাল বা হচ্ছে ডাইস যেগুলো রয়েছে সেগুলো আপনার প্রতি মান্থলি একটা ইনভেন্টরি আকারে রাখতে হবে, যে আপনার আহ, এই একটা কেমিক্যাল, এই কেমিক্যালের সাপ্লায়ার হচ্ছে এই কোম্পানি। দেন এটা কি কোর্স ভেরিফাইড নাকি জেটিসি ভেরিফাইড, ওই সমস্ত কিছু আপনার ওই ইনভেন্টরির মধ্যে থাকবে, এবং আপনি মান্থলি আপনার চাহিদা কেমন এবং আপনার এই মান্থ ওই মাসে আপনার কতটুকু ব্যালেন্স রয়েছে, স্টকে রয়েছে, এই বিষয়গুলো আপনাকে ওই টোটাল ইনভেন্টরির মধ্যে উল্লেখ থাকতে হবে। দেন অ্যানুয়াল এনার্জি কনজাম্পশন অ্যাজ ইউজুয়াল জিওটিএস এর মতোই, স্লাশ ডিসপোজাল সহ। এখানে জাস্ট হচ্ছে নতুন যেটা রয়েছে সেটা ওয়েস্ট ওয়াটার রিপোর্ট অ্যাজ পার অ্যাপেন্ডিক্স টি জিআরএস ভার্সন 4। জিআরএস ভার্সন 4 এর যে অ্যাপেন্ডিক্স টি একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনার যে ওয়েস্ট ওয়াটার রয়েছে সেটা টেস্ট করা আছে কিনা, বা আপনার যে ওয়েস্ট ওয়াটার টেস্টের যে প্যারামিটার বা হচ্ছে যে লেভেলটা রয়েছে সেটা জিআরএস ভার্সন 4 এর
অ্যাপেন্ডিক্স ডিটা মিট করতেছে কিনা সেই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। অথবা সেটা যদি আপনার মিট না করে সেক্ষেত্রে যে টিএসসি লেভেলটা মিট করতেছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। দুইটার যে কোনো একটা আপনাকে অবশ্যই মিট করতে হবে। দেন হচ্ছে সাইন এনএক্স 3.1, এটা হচ্ছে অডিটর আপনাকে প্রোভাইড করবে একটা গাইডলাইন, সেটাকে আপনাকে সিল সাইন করে তাদেরকে প্রোভাইড করতে হবে। জাস্ট এই কয়েকটা ছাড়া নতুন কিছু নাই। আহ নতুন এই পাশে কয়েকটা আছে, সেটা হচ্ছে আপনাকে ওয়েস্ট ইনভেন্টরি করতে হবে। ওয়েস্ট ইনভেন্টরি বলতে আপনার যে হ্যাজার্ডাস বলেন নন হ্যাজার্ডাস বলেন যে ওয়েস্ট গুলো রয়েছে, সেই ওয়েস্ট গুলো আপনাকে রেকর্ড কিপ রাখতে হবে। এবং আপনি যে সেল করতেছেন এই সেলস এর যে গেট পাস চালান যেটাই বলেন, এইগুলো আপনাকে কিপ করতে হবে এবং রেজিস্টার মেনটেন করতে হবে। এবং আপনার যে ফ্যাক্টরি অনুপাতে আপনাকে একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের ম্যানুয়াল তৈরি করতে হবে এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ট্রেনিং ওয়ার্কার এবং ম্যানেজমেন্টদের মাস্ট বি প্রোভাইড করতে হবে। অলসো আপনাকে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রয়েছে, কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ম্যানুয়াল এবং ট্রেনিং আপনাদের ওয়ার্কারদের প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে এনভায়রনমেন্ট পার্ট। এখানে অ্যাজ ইউজুয়াল আগের মধ্যে বা কয়েকটা জিনিস শুধু নতুন অ্যাড হয়েছে। তো এখানে সার্ভার না বোঝার মতো কিছু আছে। জি না, বুঝতে পারছি। কমপ্লায়েন্স পার্টটাও অনেকটাই কাছাকাছি, কারণ কমপ্লায়েন্স বলতে তো এজ ইউজুয়াল সবই same। Just এখানে যে লিগ্যাল লাইসেন্স যেগুলো রয়েছে, ফায়ার লাইসেন্স, ফ্যাক্টরি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, টিন বিন, এসিসি সহ যে লাইসেন্স গুলো রয়েছে এগুলো আপনাকে ভ্যালিড থাকতে হবে। এবং আপনি যে ইভাকুয়েশন বা হচ্ছে ফায়ার ড্রিল বা হচ্ছে কেমিক্যাল স্পিল ড্রিল, যে ড্রিল গুলো করা হচ্ছে বা ট্রেনিং রেকর্ড যেগুলো রয়েছে ট্রেনিং রেকর্ড গুলো আপনাকে কিপ করতে হবে। বা মান্থলি শিডিউল বেসড আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। কমপ্লায়েন্স পার্টটাও স্যার অ্যাজ ইউজুয়াল সেম। এখানে কোনোটা না বুঝলে আমাকে একটু কোশ্চেন করবেন স্যার, কারণ যেহেতু সেম জিনিসগুলো একবার আগে বলে আসছি। কমপ্লায়েন্স পার্টের না বোঝার মতো কিছু আছে ভাই? গ্রিভেন্স বলে না কি না, না বুঝতে একটা পারছি। দেখছি স্যার, এটা কি স্যার? বুঝতে পারিনি। আবার একটু বলবেন প্লিজ। জসিম ভাই, আপনার মনে হয় নেটের সমস্যা। আপনি এক কাজ করতে পারেন, এখানে যে চ্যাট বক্সটা আছে না, চ্যাট বক্সে একটু ওদেরকে একটু মেসেজ দিয়ে দেন, আমি তাহলে ওইভাবে ওটা একটু ব্রিফ করবো। তাছাড়া আর কারো তো কমপ্লায়েন্স পার্টে কিছু নাই। আর পলিসির যে ফরম্যাটে যে পলিসি যেটা ইয়ে আছে, মানে কয়েকটা যে ছক আছে না, ওই ছকের এখানে একটা লাস্টে যেটা আছে গ্রিভেন্স পলিসি নাকি একটা জন আছে, ওইটা সম্পর্কে জানতে চাচ্ছি। গ্রিভেন্স পলিসি? জি স্যার, জি স্যার, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, গ্রিভেন্স পলিসি, গ্রিভেন্স মানে কি স্যার বলেন? গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ বা ক্ষোভ, বা আপনার সাপোজ ধরেন আমি আপনি একই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি আপনার সাথে কোনো একটা খারাপ ব্যবহার বা আপনার প্রতি আমি কোনো বৈষম্য বা যে কোনো হ্যারাসমেন্ট বা যে কোনো ধরনের একটা কাজ করেছি, বা আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে, বা আমি কোম্পানির কোনো ক্ষতি করতেছি, বা সেটা আপনি সরাসরি ম্যানেজমেন্টকে জানাতে পারতেছেন না। আপনি আপনার দেখুন প্রত্যেকটা ওয়ার্কারের ওয়াশরুমে
একটা বক্স দেওয়া থাকে, গ্রিভেন্স বা অভিযোগ বক্স নামে লেখা থাকে সেখানে। সেখানে আপনি গোপনে আমার নামে কমপ্লেন করে আসতে পারবেন। সো আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যখন পিসি কমিটি, সিকিউরিটি এবং সেফটি কমিটি এবং ম্যানেজমেন্ট এবং শ্রমিক পক্ষের লোকজন মিলে যখন প্রতি সপ্তাহে একবার গ্রিভেন্স বক্সটা খুলবে, তখন গিয়ে যখন আমার বিরুদ্ধে গ্রিভেন্স বা হচ্ছে অভিযোগটা যখন পাবে, সেই অভিযোগটা তারা যাচাই বা হচ্ছে একটু কি বলে ইনভেস্টিগেট করবে যে এই গ্রিভেন্সটা ঠিক আছে কিনা বা সেই অভিযোগটা সত্য কিনা। এই ভেরিফিকেশনের পর যদি তারা দেখে যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা সত্য, সেক্ষেত্রে তারা আমাকে একটু শাস্তির আওতায় মুক্ত করতে পারবে। আদারওয়াইজ যদি দেখে যে আপনি আমার নামে অযথা কোনো কমপ্লেন করেছেন বা অভিযোগ দিয়েছেন, আমার কোনো দোষী নেই, আপনি আমার নামে ভুলভাল কোনো কমপ্লেন দিয়েছেন, সেক্ষেত্রে দেখা গেছে ম্যানেজমেন্ট চাইলে আপনাকে ওই একটা কারণ দর্শানোর একটা নোটিশ দিয়েছে। তো এই প্রসেসটা হচ্ছে মূলত গ্রিভেন্স প্রসেস বা পলিসি। গ্রিভেন্স পলিসি বলতে হচ্ছে আপনার যে অভিযোগগুলো রয়েছে বা মালিক বা শ্রমিকরা যে অভিযোগগুলো আপনার ম্যানেজমেন্টকে দেয়, সেই অভিযোগগুলো আপনি ঠিক কিভাবে সমাধান করবেন, কোন প্রসেসে, কত দিনের মধ্যে, এবং আপনার ম্যানেজমেন্টের কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেই অভিযোগগুলো কতদিনের মধ্যে কার মাধ্যমে আপনি সমাধান করবেন, সেই টোটাল প্রসিডিউর বা নিয়ম কানুনটা আপনার এই গ্রিভেন্স পলিসির মধ্যে সুন্দরভাবে বিস্তারিত উল্লেখ করা হবে, যাতে সহজে যে কেউ পরে বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানে আমার এই ধরনের অভিযোগ আমরা আহ মালিক বা হচ্ছে অভিযোগ কমিটি বা গ্রিভেন্স কমিটির মাধ্যমে 1 সপ্তাহ বা 10 দিন বা 1 মাসের মধ্যে সমাধান করে থাকি, এবং অভিযুক্ত ব্যক্তি অবশ্যই শাস্তির আওতামুক্ত হয় বা হচ্ছে তাকে নির্দিষ্ট পানিশমেন্ট দেওয়া হয়। এই বিষয়গুলো টোটাল যে প্রসিডিউরটা রয়েছে, এই প্রসিডিউরটা ওই পলিসির মধ্যে সুন্দরভাবে আলোচনা করা হয়। স্যার বুঝতে পেরেছেন? জসিম ভাই, আচ্ছা, আমরা মনে হয় সামনে আগাইতে পারি। জি স্যার। হুম, এখন চলে আসছে আরসিএস, রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড। এটাও একটি রিসাইকেল স্ট্যান্ডার্ড। এখানে মূলত সেই ওসিস এর মতো টোটাল 2টা পার্টের উপরে অডিট করা হয়, জেনারেল পার্ট, টেকনিক্যাল পার্ট। জেনারেল পার্টটাও অ্যাজ ইউজুয়াল সেম, টেকনিক্যাল পার্টটাও অ্যাজ ইউজুয়াল সেম। তো আশা করতেছি এখানে নতুন কোনো কিছু নাই বা না বোঝার মতো আপনাদের কিছু নেই এখানে। না বোঝার মতো কারো কিছু আছে স্যার? না স্যার, এখানে তো স্যার সব সেম টেকনিক্যাল পার্ট ডকুমেন্টেশনের সব। কাজ। হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যাল পার্ট সবার পারচেস থেকে শুরু করে একদম ইয়ার্ন থেকে শুরু করে আপনার প্রোডাক্ট এক্সপোর্ট পর্যন্ত পুরাটা, যত ডকুমেন্ট আছে, প্রোডাকশন রেকর্ড আছে, সব কিছু ডকুমেন্টেশন আকারে রাখতে হবে। ক্লিনিং রেকর্ড থাকতে হবে অ্যাজ ইউজুয়াল সেম। আপনার ট্রেনিং যা যা লাগে সবকিছু থাকতে হবে। এবার আমরা চলে আসি রেটিং বা ভ্যালিডিটি নিয়ে। এই যে 4টা স্ট্যান্ডার্ড নিয়ে বা সাস্টেনেবিলিটি বলতে, তো আসলে সাস্টেনেবিলিটি বিশাল এবং বিস্তৃত একটা জিনিস। একটা এইচআর, কমপ্লায়েন্স, এনভায়রনমেন্ট, টেকনিক্যাল সব কিছু নিয়ে কিন্তু সাস্টেনেবিলিটি গঠিত। তো এই যে 4টা স্ট্যান্ডার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, 4টা স্ট্যান্ডার্ডের মধ্যে মূলত টেকনিক্যাল, কমপ্লায়েন্স, এনভায়রনমেন্ট, কেমিক্যাল, মোটামুটি সবকটাই আর কি কাছে আছে। এর কারণে 4টা স্ট্যান্ডার্ড নিয়ে আজকে আলোচনা করলাম। এই 4টা স্ট্যান্ডার্ডের যে অডিট হয়, অডিটের মূলত রেটিং বলতে সেরকম কোনো এবিসিডি বা হচ্ছে 70%, 80% ওরকম কোনো রেটিং নাই। জাস্ট হচ্ছে যদি আপনি ওই স্ট্যান্ডার্ডের সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করেন বা হচ্ছে
আহ, যে চাহিদাটা বা যে ডকুমেন্টেশন প্রয়োজন সবগুলো বা হচ্ছে যেভাবে আপনার ফ্লোর বা প্রোডাক্ট কিপ করা উচিত সে সবকিছু যদি এজ পার গাইডলাইন অনুযায়ী আপনি মেনে চলেন, তাহলে দেখা গেছে অনেক সময় জিরো এনসি আসে, কোনো প্রকার কোনো এনসি আসে না, সেক্ষেত্রে সরাসরি আপনি সার্টিফিকেট পাওয়ার যোগ্য হয়ে যান বা হচ্ছে সরাসরি অডিটর পোর্টালে আপলোড করে দেয় যে হচ্ছে আপনি জিরো এনসি আসছে, কোনো প্রকার কোনো এনসি আসে নাই, সেক্ষেত্রে সরাসরি তারা সার্টিফিকেটের জন্য রিকমেন্ডেশন করে দেয়। আর যখন দেখা গেছে যে আপনার কোনো এনসি আসছে, এনসি আবার দুই ধরনের, মেজর এবং মাইনর, দুই প্রকার এনসি আছে এখানে। মেজরটা হচ্ছে একটু বড় ধরনের এনসি, যেটা হচ্ছে আপনার টোটালি স্ট্যান্ডার্ড ভায়োলেশন বা স্ট্যান্ডার্ডের টোটালি বাইরে, এগেনিস্ট। আর মাইনর বলতে স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, সেই জিনিসটা আপনি মানতেছেন কিন্তু পরিপূর্ণভাবে মানতেছেন না, একটু গ্যাপ আছে, সেই জিনিসটা হচ্ছে মাইনর। তো যদি আপনার ওসিএস এবং আরসিএস এই দুইটা অডিটের মধ্যে যদি মেজর এনসি আছে, সেক্ষেত্রে আপনি এই এনসির জন্য যে এনসি গুলো আছে, সেই মেজর এনসির জন্য আপনি 30 দিন সময় পাবেন। এই 30 দিনের মধ্যে আপনাকে এনসির এগেনস্টে কাজ করে এনসি গুলো ক্লোজ করতে হবে এবং তাদেরকে এভিডেন্স বাই মেইলের মাধ্যমে পাঠাতে হবে। এবং যদি মাইনর এনসি আছে, সেক্ষেত্রে আপনি 60 দিন সময় পাবেন সেই এনসি গুলো ক্লোজ করে কারেক্টিভ অ্যাকশন সহ এভিডেন্স পাঠানোর জন্য। এবং জিওটিএস আরসিএস এও সেম, মেজর এনসি যদি থাকে সেক্ষেত্রে 31 দিন সময় পাবেন আপনি ক্লোজের জন্য। এবং মাইনর এনসি আসলে আপনি 62 দিন সময় পাবেন আপনার এনসি ক্লোজ এবং এভিডেন্স সহ তাদেরকে মেল করবেন। এবং এই যে চারটা স্ট্যান্ডার্ডের মেয়াদ মূলত হচ্ছে 1 বছর, প্রতি বছর বছর এটাকে রিনিউ করতে হয় এবং আপনাকে প্রতি বছর বছর একটা করে রিনিউয়াল সার্টিফিকেট প্রোভাইড করবে। এই ছিল স্যার আজকের প্রেজেন্টেশন। তাদের কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার। কোনো পার্টে কোনো কিছু না বোঝা বা হচ্ছে কোনো ল্যাকিংস যদি থাকে বা একটু বোঝার মতো কিছু যদি থাকে বলতে পারেন। আমার আমাদের মনে হয় কারো কোনো কোয়ারিজ বা ওইরকম কোনো কোশ্চেন নাই, না থাকলে আমরা মনে হয় আজকের মতো এখানে শেষ করতে পারি স্যার। জি স্যার। তো সবাইকে ধন্যবাদ আজকে। ঠিক আছে স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।